হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আজকে আমরা পর্যাবৃত্ত গতি ওয়ান শট ক্লাসটা নিব। আমরা আবারও বলে নিচ্ছি, ওয়ান শট ক্লাসে আমি তোমাদের থিওরিগুলো ক্লিয়ার করে দিব এবং রিটেনের জন্য বেশি ইম্পর্ট্যান্ট বা তোমার ধরো এমসিকিউ এর জন্য যেগুলো একটু বেশি প্যারাদায়ক সেই প্রবলেমগুলো আজকে আমরা ক্লাসে করাবো। আর তোমরা অবশ্যই কি করবা, এমসিকিউ প্র্যাকটিসের জন্য এবং রিটেন আরও বেশি প্র্যাকটিসের জন্য তোমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করবা। যেগুলো আমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে করাইছি রিটেন বা এমসিকিউ, সেগুলো আমি এই ক্লাসে করাচ্ছি না, তার কারণ আমি ভিডিও লেংথ বাড়াইতে চাই না। প্রথমেই তোমরা সরল সন্ধিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে জানবা। এটা তোমরা বইতে শিখছো যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো। যে কোনো একটি বস্তুর পর্যায়বৃত্ত গতিকে তখনই আমরা সরল সন্ধিত স্পন্দন গতি বলতে পারি যখন তার ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার ত্বরণ যখন সরণের সমানুপাতিক হবে এবং তার বিপরীতমুখী হবে, তখন এই গতিকে আমরা বলতে পারি সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতির কিছু উদাহরণ মনে রেখো, কারণ অনেক সময় এই উদাহরণগুলো আসতে পারে যে নিচের কোনটি সরল সন্ধিত স্পন্দন গতির উদাহরণ। একটা হচ্ছে কম্পমান সুরফলকার গতি, তারপরে স্বল্প বিস্তারে মানে তোমার হচ্ছে কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে যে সরল দোলকের যে গতিটা সেটা হলো তোমার সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি। কোনো একটা স্প্রিংকে যদি আমরা টেনে ছেড়ে দেই, সেখানে যে গতিটা আমরা পাই সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। এইখানে এই যে কথাটা সরল সন্ধিত গতি বৃত্তাকার পথ অনুসরণ করে, এটা মাথায় রেখো। এটা অনেক সময় আসতে পারে যে সরল সন্ধিত স্পন্দন গতি বৃত্তাকার পথ অনুসরণ করে কিনা। অ্যান্সার হবে বৃত্তাকার পথ অনুসরণ করে। এখন আসলে সরল দোলক নিয়ে আমরা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ মনে রাখার চেষ্টা করব, যে এইগুলো আসলে তোমাদের পরীক্ষার হলে কনফিউশন তৈরি করতে পারে। তো সরল দোলকের গতি তখনই আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারি বা সরল সন্ধিত স্পন্দন গতি বলতে পারি যখন এটার কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হবে। 4 ডিগ্রির যদি বেশি হয় কৌণিক বিস্তার, তাহলে সেই সরল দোলকের গতিকে আমরা সরল দোলন গতি বলতে পারি, কিন্তু সরল সন্ধিত স্পন্দন গতি বলতে পারি না। আর টি ইকুয়াল টু টুয়াইস পাই বাই এলজি, এই সূত্রটা তখনই বহাল থাকে যখন তোমার কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির কম হয়, এটা মাথায় রেখো। আর এখানে খেয়াল করে দেখো যে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ, এই ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভিতরে জি এর মানটা 0 হয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0 হয়, মহাশূন্যে, মহাকাশে না, এক্স্যাক্টলি মহাশূন্যে তোমার দেখা গেছে জি এর মানটা 0 হয়। তো যেইখানে এই তিনটা পজিশন এখানে খেয়াল করো, একটা হলো ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভিতরে, আর একটা হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রে, আর একটা হচ্ছে তোমার মহাশূন্যে। খেয়াল করো এই তিনটা পজিশনে তোমার কার্যকর ত্বরণ জিটা 0 হয়। জি যদি 0 হয় ভাই, দেখো তো এই সূত্র অনুসারে টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, এই ফর্মুলা অনুসারে একটু দেখো, জি যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে পর্যায়কাল টিটা হবে অসীম। আর পর্যায়কালের সাথে তোমার কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তনাপাতিক। এখন পর্যায়কাল যদি অসীম হয় তাহলে কম্পাঙ্ক কি হবে? 0 হার্টজ। এটা মাথায় রাখবা। ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভিতরে, পৃথিবীর কেন্দ্রে এবং মহাশূন্যে তোমার যদি বলে যে সরল দোলকের দোলনকাল কত, তখন বলবা হচ্ছে অসীম। আর যদি বলে কম্পাঙ্ক, তখন তুমি বলবা 0। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, তোমাদের সময় আসতে পারে, তো বি কেয়ারফুল, ওইভাবেই প্রিপারেশন নাও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আমাদের ভার্সিটি ক্র্যাকার্স যে কোর্সটা আছে, এই কোর্সটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। আমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্সে আমরা কি পড়াচ্ছি এটা একটু তোমাদের বলি। আমরা ভার্সিটি ক্র্যাকার্স কোর্সে উদ্ভাসের যে ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক আছে, এইটার প্রত্যেকটা প্রবলেমের এ টু জেড ধরে পড়াচ্ছি। আর এই কোর্সে আর একটা তোমার হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা প্রত্যেকটা প্রবলেম ভার্সিটি প্রশ্ন মাস্টার প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা প্রবলেম হ্যান্ড ক্যালকুলেশনে দেখাচ্ছি। আমরা ক্যালকুলেটর দিয়ে করাচ্ছি না, হ্যান্ড ক্যালকুলেশনে কীভাবে সলভ করা যায় সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। সাথে আমরা ওয়ান শট ক্লাস দিচ্ছি। তোমরা এখন বর্তমানে ওয়ান শট ক্লাসটাই দেখতেছো। ওয়ান শট ক্লাস দিচ্ছি, সাথে তোমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা প্রবলেম সলভ করাচ্ছি। কেউ যদি ওয়ান শট এবং কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা প্রবলেম সলভ করো, আই হোপ তোমাদের প্রিপারেশনটা খুব ভালো মতো হয়ে যাবে। এরপরে ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমাদের সামনে কৃষি পরীক্ষা, আমরা কৃষি প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ করাবো। সাথে আমরা কৃষির জন্য আলাদা করে ওয়ান শট রিভিশন ক্লাস নিব। এটার সাথে তোমরা আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে জিএসটি। আমরা কিন্তু জিএসটির জন্য এই কোর্সটা লঞ্চ করছিলাম না, কারণ তোমাদের জিএসটি ভেঙে যাওয়ার একটা কথা ছিল।
কিন্তু বর্তমানে যেহেতু জিএসটি আবার ব্যাক করতেছে, আমরা জিএসটি পর্যন্ত এই কোর্সটা রান করাবো। জিএসটি পরীক্ষার আগে আমরা আবার প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ওয়ান শট ক্লাস নেওয়ার চেষ্টা করব। কোর্স ফি কত এটার ভাইয়া? কোর্স ফি হচ্ছে 1000 টাকা। কেউ যদি এই কোর্সে এনরোল করতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে বিকাশ অথবা রকেটে তোমরা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাদের পেজে অথবা আমাদের গ্রুপের মানে বুয়েট ক্র্যাকার্স গ্রুপের কোনো মডারেটর অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা, করে তোমরা যে পেমেন্ট করছো বা সরি সেন্ড মানি করছো সেটার হচ্ছে স্ক্রিনশটটা পাঠাবা, তাহলেই তোমাকে এনরোল করে দেওয়া হবে। এখানে যা ক্লাস হবে সবগুলো হচ্ছে রেকর্ডেড, আর রেকর্ডেড ক্লাসগুলো তোমরা ফেসবুক এবং টেলিগ্রাম দুইটাতেই করতে পারবা। আর সাথে সাথে তোমাদের গাইডলাইন সেশন এবং সাজেশন তো থাকতেছেই। ওকে, দেখা হবে তাহলে তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ। সরল সন্ধিত স্পন্দন গতির ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ব্যবকলনীয় সমীকরণ, এইটা থেকে কিন্তু পরীক্ষায় বহুতবার প্রশ্ন আসছে। প্রশ্ন আসে কি জানো? এখানে এই পরিচয়গুলো জানবা। এখানে যে ওমেগা, এই ওমেগাকে বলা হয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্ক কিন্তু সেম জিনিস না। তোমার কম্পাঙ্ক হচ্ছে এইটা, কম্পাঙ্ক হচ্ছে এফ। আর কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কি? ওমেগা ইকুয়াল টু টোয়াইস বাই এফ, এটা তুমি জানো। এরপরে খেয়াল করো, এই ওমেগা সমান আর কি কি লেখা যায়? ওমেগা সমান লেখা যায় টোয়াইস পাই বাই টি, এটা মাথায় রেখো। আবার এই ওমেগা সমান লেখা যায় স্কোয়ার রুট অফ কে বাই এম। এটা হলো কি? একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে ভর। ঠিক আছে, এই সূত্রগুলা মানে মাথায় রেখো, এই সূত্রগুলা কিন্তু তোমার কাজে লাগবে। তো এখান থেকে প্রশ্ন আসে কি জানো? যে এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে এই যে একটা ইকুয়েশন দিয়ে দেয়, একটা ইকুয়েশন দিয়ে দিয়ে তোমাকে বলা হয় যে এখানে কৌণিক কম্পাঙ্কটা বের করো। আমি কিছুক্ষণ পরে একটা উদাহরণ করাবো। এখন দেখো, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে যদি তুমি সলভ করো, এই ইকুয়েশনটাকে যদি তুমি সলভ করলে তুমি এক্স এর দুইটা ভ্যালু পাবা। একটা পাবা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, আর একটা পাবা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তোমার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা আর এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এই দুইটা হচ্ছে তোমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান বা এই ব্যবকলনীয় সমীকরণের সমাধান হচ্ছে এই দুইটা। এখন এই দুটা হচ্ছে এই যে তোমার সিম্পল হারমোনিক মোশনের স্মরণের ইকুয়েশন, তুমি এই দুটা দিয়ে বুঝাচ্ছ। এখন আমি কি করব জানো? এইখান থেকে বেগের ইকুয়েশনগুলো বের করব, আবার এখান থেকেও বেগ এবং ত্বরণের ইকুয়েশনগুলো বের করে দেন আমি গ্রাফে প্লট করে দেখাবো, কারণ এই চ্যাপ্টার থেকে এমসিকিউতে গ্রাফও আসতে পারে। আচ্ছা, এইটা একটু ক্লিয়ার করে নেই যে দশা কি, দশা পার্থক্য কি, ভালো মতো খেয়াল করে দেখবা। ধরো একটা এক্স দেওয়া আছে এইরকম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এইখানে এই যে ওমেগা টি প্লাস ডেল, এই পুরাটা হচ্ছে দশা, এই পুরাটা হচ্ছে এটা দশা, এটা মাথায় রাখবা। এই যে এক্স যদি এইরকম থাকে, এ কস ওমেগা টি প্লাস ডেল, তাহলে ভাই এই যে পুরা অংশটা এটা হলো দশা, এটা মাথায় রাখবা। এটা কি? দশা। এইখানে যে ডেলটা আছে, এই ডেলটা আছে, এটা হলো আদি দশা, এটাকে বলা হয় হচ্ছে আদি দশা। এখানে এর পরিচয় হচ্ছে বিস্তার, এর পরিচয় হচ্ছে বিস্তার। এখন দশা তুমি পাইলা, এখন দশা পার্থক্য জিনিসটা কি? ধরো তোমাকে দেওয়া আছে এরকম যে একটা ইকুয়েশন দেওয়া আছে x1 ইকুয়াল টু এ সাইন তোমার ওমেগা টি প্লাস পাই বাই 3, আর একটা x2 দেওয়া আছে ধরো এরকম যে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে শুধু ওমেগা টি ধরো। তাহলে এখন যদি এই দুটার দশা পার্থক্য বের করতে বলে, যদি দশা পার্থক্য বের করতে বলে এই দুইটার, তাহলে তুমি কি করবা? সিম্পলি কি করবা, এই যে এইটা একটা দশা, একটা দশায় দুটা দশার বিয়োগ করে দিবা। একটা হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 3 মাইনাস হচ্ছে আর একটা দশা ওমেগা টি, বিয়োগ করলে কি থাকে? পাই বাই 3 থাকে। তো দশা পার্থক্য যখন তুমি বের করবা দুইটা স্মরণের ইকুয়েশনের বা দুইটা বেগের ইকুয়েশনের বা দুইটা ত্বরণের ইকুয়েশনের, তখন অবশ্যই দুইটাকে আইদার সাইনে রাখবা অথবা দুইটাকেই কজে রাখবা। একটা সাইনে রাখবা আর একটা কজে রাখবা, তারপরে বিয়োগ করে দিবা, তাহলে কিন্তু হবে না। দুইটাকেই কি করতে হবে? সাইনে নিতে হবে, তারপরে তুমি বিয়োগ করবা, অথবা দুইটাকেই কজে নিয়ে তারপরে বিয়োগ করে দিলে তুমি দশা পার্থক্যটা পাবা। আর এই যে একটা আমি এখন সূত্র লিখবো, এই সূত্র থেকেও এমসিকিউ তোমাদের আসার একটা ভালো রকমের পসিবিলিটি আছে, সেটা হচ্ছে দশা পার্থক্য এবং পট পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক।
দশা পার্থক্য ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য। এই সূত্রটা মনে রেখো, কারণ এইখান থেকে এমসিকিউ আসার একটা পসিবিলিটি আছে। দশা পার্থক্য ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য। আর এইখানে আর একটা জিনিস মাথায় রাখবা যে দশা পার্থক্য কখনো 2 পাই এর চেয়ে বেশি হতে পারে না। দশা পার্থক্য 2 পাই এর চেয়ে বেশি হয় না সাধারণত। 2 পাই যখন হয়ে যায় তখন দশা পার্থক্য 0 হয়ে যায়, আবার নতুন করে কাউন্ট করতে হয় আর কি। এই সূত্রটা মনে রেখো যদি কখনো এমসিকিউ আসে আর কি, এছাড়া তেমন কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। এখন আসো, আমার এক্স যদি এটা দেওয়া থাকে, ধরো এক্স দেওয়া আছে এইটা এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এখানে বেগটা কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্সটা হলো সরণ, সরণকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো টি এর রেসপেক্টে তাহলে তুমি বেগ পাবা। এটা কি আসবে, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। এই বেগকে যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। খেয়াল করো, যখন তোমার টাইম দেওয়া থাকবে তখন তুমি এই ইকুয়েশনগুলো ইউজ করে সরণ, বেগ এবং ত্বরণ বের করতে পারবা। যখন তোমার টাইম দেওয়া থাকবে তখন এই ইকুয়েশনগুলো ইউজ করে সরণ, বেগ এবং ত্বরণ তুমি বের করতে পারবা। এখান থেকে দেখো, প্রথম ইকুয়েশনের দিকে তাকাও, তাকায়া তুমি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা দেখো কত আসে। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আসে হচ্ছে তোমার বিস্তার, কারণ এই যে সাইনের পুরো অংশটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, কজের পুরো অংশটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1। তাহলে এখান থেকে ভি ম্যাক্সিমামটা কি আসে, ভি ম্যাক্সিমামটা আসে ওমেগা এ, আর ত্বরণের ম্যাক্সিমাম ভ্যালু আসে, এই মাইনাসটা তো ডিরেকশনের কারণে বুঝতেই পারতেছো, ওমেগা স্কোয়ার এ। এখন আমি যদি গ্রাফ ড্র করি, চলো আমি যদি এই তিনটার গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা আমি কিভাবে ড্র করব। লেটস সে আমরা তিনটার গ্রাফ ড্র করব, একটা সরণের গ্রাফ, একটা হলো বেগের গ্রাফ, আর একটা হলো ত্বরণের গ্রাফ। এই গ্রাফগুলো ভালো মতো কইরো, তার কারণ হচ্ছে গ্রাফ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি একটু গ্রাফগুলো আজকে ভালো মতোই পড়ানোর চেষ্টা করব। আমি প্রথম যে গ্রাফটা ড্র করব এটা হচ্ছে সরণ ভার্সেস তোমার টাইম, এটা হলো বেগ ভার্সেস টাইম, এটা হচ্ছে ত্বরণ ভার্সেস টাইম। দেখো তো এখানে সরণের কার্ভটা হচ্ছে সাইন কার্ভ, তাহলে এই কার্ভটা কেমন হবে, এইরকম হবে সাইন কার্ভ। আর বেগটা কি দেখো তো, কোসাইন কার্ভ বা কসের কার্ভ, কসের কার্ভ কেমন হবে, এইরকম হবে। আমার ভাই আর্ট ভালো না, একটু বুঝে নিও আর কি। আর ত্বরণের কার্ভটা সাইন কার্ভ হবে, কিন্তু সামনে মাইনাস আছে। সামনে মাইনাস মানে কি, এটা উপরের দিকে শুরু না হয়ে নিচ থেকে শুরু হবে। এই যে এখন ধরো এখান থেকে তোমার এই যে ম্যাক্সিমাম ভ্যালু যে আমি বললাম, এই ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে ডিনোট করে দিলে ভালো। তাহলে এইখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে এই যে বিস্তার, এইখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে ওমেগা এ, আর এইখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে ওমেগা স্কোয়ারে। এখন আমি যতগুলা গ্রাফ ড্র করছি সবগুলাতে কি ছিল জানো, আদি দশা শূন্য ছিল। এই যে গ্রাফ ড্র করছি এখানে আদি দশা কি ছিল, আদি দশা শূন্য ছিল, আদি দশা ডেল ইকুয়াল টু 0 ছিল। এখন আদি দশার ডেল ইকুয়াল টু যদি 0 না হয়ে পাই বাই 2 হয়, মানে প্লাস পাই বাই 2 হয়, তাহলে এই গ্রাফগুলা কিভাবে ড্র করবা, কারণ পরীক্ষায় কিন্তু এই আদি দশা দিয়ে তোমাদেরকে পেঁচাইতে পারে। চলো আমরা এখন যে গ্রাফগুলো ড্র করব সেটা হচ্ছে আদি দশা প্লাস পাই বাই 2, আর একটা ড্র করব আদি দশা মাইনাস পাই বাই 2। আমরা এখানে দুইটা গ্রাফই দেখাই, চলো সরণ আর বেগের গ্রাফটা দেখাই, আশা করি ত্বরণ লাগবে না, তারপরে তোমরা বাসায় একটু ট্রাই করিও ত্বরণটা। এখন আদি দশা পাই বাই প্লাস পাই বাই 2 মানে কি জানো, যে এইটা তোমার হচ্ছে 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে। এটা কি হবে, 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে, এটা মাথায় রাখবা, বুঝতে পারছো।
তো দেখো স্মরণের কার্ভটা শুরু হইতো কই থেকে? এইখান থেকে। স্মরণের কার্ভটা শুরু হইতো কই থেকে দেখো তো? এইখান থেকে। কিন্তু যখন আদিদশা +π/2 এটা 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে। 90 ডিগ্রি আগে থেকে শুরু হওয়া মানে কি? জিনিসটা খেয়াল করো একটু। এটা যদি এরকম হয়, ধরো এটা যদি এরকম হয়, তাহলে এইটা তো 0 ডিগ্রি, তাই না? তাহলে এখন দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি না? এইভাবে ড্র করতে পারি কিনা দেখো তো? তাহলে এখন দেখো এইটা যদি 0 ডিগ্রি হয়, এইটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এইটা হবে কি 90 ডিগ্রি, -90 ডিগ্রি, সরি পজিটিভ 90 ডিগ্রি। এটা হবে কি পজিটিভ 180 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কার্ভটা আছে না, সিম্পলভাবে এই কার্ভটা ডানে 90 ডিগ্রি সরাই দিব। আমি কি করব? এই কার্ভটাকেই এখানে সিম্পলভাবে কি করব? ডানে 90 ডিগ্রি সরাই দিব। ডানে যদি আমি 90 ডিগ্রি সরাই দেই, তাহলে এখন এই কার্ভটা কেমনভাবে শুরু হবে দেখো? এই কার্ভটা ঠিক এই যে এখান থেকে শুরু হবে। দেখো 90 ডিগ্রি আমি ডানে সরাই দিচ্ছি। 90 ডিগ্রি ডানে সরাই দেওয়ার মানে কি? এই যে ধরো এইরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তোমার কিন্তু পরীক্ষার হলে এই জিনিসটা দেওয়া থাকবে না। তোমাকে এই যে এইটুকু বাদ দিতে হবে। এইটুকু বাদ দিয়ে এই যে এইটুকুটা ড্র করা থাকবে। বুঝতে পারছো? এটা হলো স্মরণ ভার্সেস তোমার টাইমের কার্ভ হবে যখন আদি দশা হচ্ছে 90 ডিগ্রি হবে। এটা মাথায় রেখো। এখন আদি দশা যখন -π/2, খুব ভালো মতো খেয়াল করে দেখো, আদি দশা যখন -π/2 তখন এই যে কার্ভটা আছে এটাকে 90 ডিগ্রি সরাই দিতে হবে, মানে 90 ডিগ্রি ডানে শিফট করতে হবে। যখন +π/2 ছিল তখন বামে শিফট করছো, এখন যখন -π/2 আদি দশা তখন এটাকে ডানে শিফট করাইতে হবে। তাহলে আমি এই কার্ভটাকে যদি ডানে শিফট করাই 90 ডিগ্রি, তাহলে এই কার্ভটা দেখতে কেমন হবে? এইটা একটা ভালো প্রশ্ন যে ভাই এটা আমি ডানে যদি শিফট করাই তাহলে এটা কোন দিকে যাবে? পরীক্ষার হলে কিন্তু এই আদি দশা জিনিসপত্র নিয়ে যদি পেঁচাই কার্ভে, তখন কিন্তু তোমরা ভালো রকম একটা প্যারা খায়া যাবে, এটা মাথায় রেখো। বুঝতে পারছো? এটা নিয়ে কিন্তু ভালো রকম একটা প্যারা খায়া যাবে। তো আদি দশা যখন মানে তাহলে কি করবা? এই কার্ভটাকে 90 ডিগ্রি শিফট করো। 90 ডিগ্রি শিফট করা মানে কি? এটা এই যে এখান থেকে শুরু হবে এখন। এই যে এটাকে যদি বর্ধিত করে দেই এরকম এক্স ভার্সেস টি এর কার্ভ, মানে 90 ডিগ্রি আমি ডানে শিফট করাইছি আর কি। আবার দেখো আমি যদি বেগের কার্ভ ড্র করি, বেগের কার্ভটা কোসাইন কার্ভ ছিল। কোসাইন কার্ভকে আমি এখন কি করব? যেহেতু প্লাস এই যে সরি আদি দশা π/2, তাহলে আমাকে কি করতে হবে? বামে হচ্ছে 90 ডিগ্রি সরাইতে হবে। আমার কি করতে হবে? বামে 90 ডিগ্রি সরাইতে হবে। বামে 90 ডিগ্রি এই কার্ভটাকে দেখো, এই কার্ভটাকে কি করতে হবে? বামে 90 ডিগ্রি সরাইতে হবে। বামে 90 ডিগ্রি সরানো মানে কি? এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা তখন এখানে চলে যাবে। এই যে এইটুকু কি 90 ডিগ্রি না? এইটুকু তো 90 ডিগ্রি। তো এইটুকু যদি 90 ডিগ্রি হয়, তাহলে বামে যদি এটাকে সরাও, তাহলে এই পয়েন্টটা কি হবে? ঠিক এই জায়গায় চলে আসবে। তাহলে এই কার্ভটা কেমন হবে? এই কার্ভটা হবে হচ্ছে ঠিক এইরকম। খেয়াল করে দেখো, এই কার্ভটা হবে ঠিক এইরকম। এটা হলো ভি ভার্সেস টি এর কার্ভ। এখন দেখো যখন -π/2, তাহলে তুমি কি করবা? এই যে পয়েন্টটা আছে দেখো, এই পয়েন্টটাকে তুমি হলো ডানে সরাবা হচ্ছে 90 ডিগ্রি। ডানে 90 ডিগ্রি সরানো মানে কি? এইখানে চলে আসবে এটা। আর এইটা যদি এইখানে চলে আসে, তাহলে এইটা কোথায় আসবে দেখো? এটা কোথায় আসবে দেখো এখানে? তাহলে এইটা চলে আসবে তোমার হচ্ছে ঠিক এই পজিশনটাতে। এটা চলে আসবে ঠিক এই পজিশনটাতে। যখনই তুমি ডানে 90 ডিগ্রি সরাবা, তখন এইটা এইখানে চলে আসবে, মানে এই যে পয়েন্টটা এই পয়েন্টে চলে আসবে। তাহলে এই কার্ভটা কেমন হবে দেখো? এই কার্ভটা হবে হচ্ছে ঠিক এইরকম ভাবে, মানে এখান থেকে সরে আসবে, এই যে নিচে নামবে, তারপরে উঠবে এরকম করে। তো ভাই এটা প্র্যাকটিসের ব্যাপার, না প্র্যাকটিস করলে কিন্তু হবে না। যখন আদি দশা 90 ডিগ্রি হবে, তখন মানে কার্ভগুলোকে কি করতে হবে? বামের দিকে তোমার 90 ডিগ্রি শিফট করাইতে হবে। আর যখন আদি দশা -π/2 হবে, তখন তোমার কি করতে হবে? কার্ভগুলোকে ডান দিকে 90 ডিগ্রি শিফট করাইতে হবে। তো তুমি যদি আগে থেকে এগুলা বাসায় প্র্যাকটিস করে না যাও, পরীক্ষার হলে যদি এই টাইপের জিনিসপত্র দিয়ে দেয়, তখন কিন্তু পেইন খাবা। ওকে, তাহলে আমাদের কার্ভের বিষয়গুলো গেল। আমরা আরেকটু বিষয় একটু দেখাই। এটা একটু বাসায় তোমরা ট্রাই করিও। যদি x = এরকম থাকে, যদি x = এরকম থাকে, a cos ωt প্লাস ডেল, যেটা এরকম থাকে, তাহলে এটার বেগের ইকুয়েশন হবে কি? এই যে -ωa ডিফারেন্সিয়েট করতেছো sin ωt প্লাস ডেল। আর a = কি হবে? -ω² সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos ωt প্লাস ডেল। এইখানেও তোমার x ম্যাক্সিমাম ম্যামের ভ্যালু হবে কি দেখো? এইখানেও x
ম্যাক্সিমামের ভ্যালু হবে তোমার এ, ভি ম্যাক্সিমামের ভ্যালু হবে তোমার ওমেগা এ, আর এ ম্যাক্সিমামের ভ্যালু এটা হবে জাস্ট তোমার ওমেগা স্কোয়ারে। তো এটা একটু ভালো মতো দেখো, আমরা সরল দোলকের যে শক্তির বিষয়টা আছে সেই শক্তির বিষয়টা একটু পরে পড়াবো। তারপরও আর একটা জিনিস এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে সরল দোলকের কোন অবস্থানকে কি বলা হয়। দেখো, এটা যদি সরল দোলক হয়, ধরো এটা হলো বব। এখন সরল দোলকের ধরো এটা একটা সর্বোচ্চ পজিশন, এটা একটা সর্বোচ্চ পজিশন। তাহলে দেখো, এই পজিশনটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা, এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা, এটাকে বলা হচ্ছে তোমার সর্বোচ্চ অবস্থা বা সর্বোচ্চ বিন্দু। এইটাও সর্বোচ্চ বিন্দু। এই সাম্যাবস্থায় কি হয় জানো, ভিটা ম্যাক্সিমাম হয়, আর ভিটা ম্যাক্সিমাম যদি হয় তাহলে ইকেটাও ম্যাক্সিমাম হবে, এটা মাথায় রাখবা। আর ইকে যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেক্ষেত্রে ইপিটা 0 হবে, আর ভি ম্যাক্সিমাম যেখানে সেখানে ত্বরণটা হচ্ছে 0। কারণ কি, সাম্যাবস্থায় সরণটা শূন্য থাকে, মানে এক্সটাও এখানে 0। সর্বোচ্চ বিন্দুতে ত্বরণটা সর্বোচ্চ, ভিটা হলো 0, তারপরে তোমার হচ্ছে ইপিটা হলো ম্যাক্সিমাম, আর ইপি ম্যাক্সিমাম হলে ইকেটা কি হবে, 0 হবে, আর সরণটাও সর্বোচ্চ, সেটা হলো তোমার বিস্তারের সমান। এটা একটু মনে রেখো। এখন আসো, আমরা এই যে প্রশ্ন আছে রিটেনে, এই টাইপের প্রশ্নগুলো ছোটখাটো প্রশ্নগুলো দিয়ে দিতে পারে 1-1.5 মার্কের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে। তো যদি মানে বেশি পার্ট বাই পার্ট প্রশ্ন করে, অথবা কত কয়েক বছর ধরে ফিজিক্সটা একটু কঠিন করতেছে, যদি সহজ করে দিয়ে দিতে পারে, অথবা এমসিকিউতেও দিয়ে দিতে পারে। প্রশ্নটা ভালো মতো দেখো। একটি বস্তুকণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দোলন শুরু করে। এই প্রশ্নটা এই কথার আগে বুঝতে হবে। দোলন সীমার শেষ প্রান্ত থেকে দোলন শুরু করা মানে কি? ধরো আমি যদি সরল দোলক কল্পনা করি, এখানে এইটা দোলন সীমার সর্বোচ্চ প্রান্ত, মানে এই যে সর্বোচ্চ বিন্দু থেকে দোলন শুরু করে। সর্বোচ্চ বিন্দু থেকে দোলন শুরু করার তো কথা ছিল না, কথা ছিল কোথায় বলো তো, কই থেকে দোলন শুরু করা? এই যে সাম্যাবস্থান থেকে দোলন শুরু করা। কিন্তু সে দোলন শুরু করছে মানে t=0 যখন, তখন তার সরণের মান হচ্ছে এ। সর্বোচ্চ বিন্দুতে সরণের মান কত হয়? বিস্তারের সমান হয়। তাহলে এখানে আদি দশা আছে। আদি দশা কি হবে আমি বের করব প্রথমে। দেখো, সর্বোচ্চ বিন্দু থেকে অবস্থান শুরু করা মানে দোলন শুরু করা মানে কি, t=0 সময়ে, t=0 সময়ে তোমার সরণ হচ্ছে বিস্তারের সমান। তাহলে আমি এখন কি করব, আদি দশা বের করব। x= আমি কি জানি, a sin ওমেগা t প্লাস ডেল। এই ফর্মুলায় t=0 সময়ে সরণ বসাবো a, t এর ভ্যালু 0 বসাবা, তাহলে ওমেগা টি 0 হয়ে যাবে, ডেল থাকবে শুধু। তাহলে এখান থেকে ডেলের ভ্যালু কত আসতেছে, 90 ডিগ্রি বা π/2। তাহলে আমি যদি দেখো, এখানে আমাকে বলছে যে এই বিস্তারটা হলো 0.1 মিটার, সরি বিস্তার 0.1 মিটার, কম্পাঙ্ক হচ্ছে হার্টস, মানে 1 হার্টস, এটা শুধু কিন্তু এফ। এখন বলছে 4.5 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে, মানে 4.5 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে। তাহলে প্রথমে তুমি সরণের ইকুয়েশন লেখো, a sin ওমেগা টি প্লাস ডেল। এখানে x= কি হবে, a sin ওমেগা টি প্লাস π/2। তার মানে এই ইকুয়েশনটা হবে a cos ওমেগা টি, a cos ওমেগা টি। এটা হলো সরণের ইকুয়েশন। এখন খেয়াল করে দেখো ভাই, এই ইকুয়েশন থেকে তোমাকে বলছে 4.5 সেকেন্ড পরে, মানে 4.5 সেকেন্ড পরে সরণটা কত সেটা তুমি বের করবা। তাহলে বসাই দাও, x = 0.1 cos ওমেগার ভ্যালু কি, টুয়াইস পাই এফ, তাহলে 2 পাই, এফ এর ভ্যালু কত 1, টি এর ভ্যালু কত 4.5। তাহলে এটা কি হবে 0.1, তারপরে কি cos 9 পাই, cos 9 পাই। তাহলে এইটা দেখো cos 9 পাই এর ভ্যালু কত, -1, তার মানে আলটিমেটলি এটা সরণ হবে -1 মিটার। এই যে এই প্রশ্নটা এমসিকিউতে প্রচুর আসে যে এইটার তোমার কৌণিক কম্পাঙ্ক কত। দেখো, এই যে সবাই কি করে জানো, এখানে ভুলটা করে কি, এই যে ওমেগা, এই যে 150 আছে এটাকে ওমেগা স্কয়ার ধরে ভুলটা করে। দেখো, এইটা কিন্তু তোমার সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ আকারে নাই। ব্যবকলনীয় সমীকরণের আকারটা কি এরকম না, d2x/dt² + ওমেগা স্কয়ার x = হচ্ছে 0। তাহলে এখন খেয়াল করো,
তাহলে এই সমীকরণটাকে এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এই সমীকরণকে এই আকারে নিয়ে আসার জন্য এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সহগ 1 বানাইতে হবে। 1 বানানোর জন্য কি করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 25 এক্স ইকুয়াল টু 0। তাহলে এখন এই ইকুয়েশনকে এটার সাথে তুলনা করো। তুলনা করে তুমি বলতে পারবা যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, দ্যাট মিনস ওমেগার ভ্যালু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। এই টাইপের প্রশ্নগুলো রিটেনে আসবে না। এই টাইপের প্রশ্নগুলো তোমার ধরো যে এমসিকিউতে আসতে পারে, যে সরলরেখা বরাবর সরল সন্দিত স্পন্দনে স্পন্দিত একটি কণার বিস্তার দেওয়া আছে, এইটা পর্যায়কাল দেওয়া আছে এইটা। এখন সর্বোচ্চ দ্রুতি মানে সর্বোচ্চ বেগ বের করতে বলছে। ধরো ভি ম্যাক্সিমাম সমান কি করবা? ওমেগা এ। ওমেগার ভ্যালু কি? টোয়াইস পাই বাই টি, টোয়াইস পাই বাই 12 এখানে। ওমেগা এর ভ্যালু কত? 0.05, দ্যাট মিনস হলো 5/100। ওকে, তাহলে এখন চলো আমরা কাটাকাটি করতে পারি কিনা, কোনোভাবে কাটাকাটি করা পসিবল কিনা। কারণ আমার তো ভার্সিটি ভর্তি পরীক্ষা যেগুলো দিবা তুমি, সেখানে তো কোনো ক্যালকুলেটর থাকবে না। যেহেতু ক্যালকুলেটর থাকবে না, তাহলে আমাকে কি করতে হবে? এই জিনিসগুলা ক্যালকুলেট করে করে নিয়ে আসতে হবে। দেখো, তাহলে আমি যদি 2 দিয়ে কাটি, আমি যদি এখানে 2 দিয়ে কাটি তাহলে এখানে 6, 5 দিয়ে কাটলে কত হবে? এখানে 5 দিয়ে কাটলে হবে এখানে তোমার 20, তাই তো? তাহলে এখানে থাকতেছে কি? পাই বাই 120 তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড। ত্বরণ বের করতে বলছে, সর্বোচ্চ ত্বরণ আর সর্বোচ্চ দ্রুতি। তাহলে এ ম্যাক্সিমামটা কত? যদি ভ্যালুর কথা বলি, ওমেগা স্কোয়ার এক্স, ওমেগা স্কোয়ার এ। ওমেগা স্কোয়ার মানে কি? তো 2 পাই ডিভাইডেড হচ্ছে 12 তারপরে স্কোয়ার, আর এর ভ্যালু কত? 5/100। এখন খেয়াল করো, তাহলে এটা কি আছে? 4 পাই স্কোয়ার ডিভাইডেড 144 ইন্টু 5 ডিভাইডেড 100। 4 দিয়ে যদি কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে এটা কত হবে? 25 হবে। আবার 5 দিয়ে কাটলে এটা কত হবে? 5 হবে। তাহলে এখন উপরে থাকবে কি? পাই স্কোয়ার, নিচে থাকবে কি? 4 5 20 শূন্য, 4 5 20 আর হাতের 2, তাহলে কি 22। তারপরে তোমার হচ্ছে 5 আর 2 7, তাহলে পাই স্কোয়ার ডিভাইডেড 720 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই প্রশ্নটা রিটেনের জন্য খুব ভালো একটা প্রশ্ন তোমাদের। এটা বুয়েটের একটা প্রশ্ন, 15-16 সালে আসছিল। এটা আমির হোসেন ইসাক স্যারের বইতেও খুব ভালোভাবে দেওয়া আছে। এটা একটু বুঝবা, এবং রিটেনের জন্য ভালো একটা প্রশ্ন এটা। প্রমাণ করো যে একটা প্ল্যাটফর্ম তোমার 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলো। মানে 4.9 মিটার বিস্তারে কাঁপতে শুরু করলে এর উপর একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার পা প্ল্যাটফর্ম হতে আলাদা হবার জন্য প্ল্যাটফর্মের কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা √2 হবে। খেয়াল করো, একটা প্ল্যাটফর্মে ধরো তুমি দাঁড়ায় আছো, ধরো এটা একটা প্ল্যাটফর্ম, লেটস সে এটা ধরো একটা প্ল্যাটফর্ম, এর উপরে ধরো তুমি দাঁড়ায় আছো, এটা তোমার পা, ধরো যে এটা তোমার পা, ঠিক আছে? তুমি এখানে পা দিয়ে দাঁড়ায় আছো প্ল্যাটফর্মে। এখানে এই প্ল্যাটফর্মটা কি করতেছে? কাঁপতেছে। প্ল্যাটফর্মটা কি করতেছে? তোমার ভাইব্রেট করতেছে, উপরে এবং নিচে, ধরো উপর নিচে ভাইব্রেট করতেছে। এখন বলছে যে তোমার পা আর মানুষের পা প্ল্যাটফর্ম থেকে আলাদা হবে। তাহলে প্ল্যাটফর্ম থেকে আলাদা হওয়ার জন্য, মানে তোমার পা যদি প্ল্যাটফর্ম থেকে আলাদা হতে চায়, তাহলে এই প্ল্যাটফর্মের ত্বরণটা তোমার পৃথিবীর যে তোমার ত্বরণটা আছে, মানে অভিকর্ষ যে ত্বরণটা আছে, সেটা সমান হওয়া লাগবে। আদারওয়াইজ তোমার পা তো প্ল্যাটফর্ম থেকে কি হবে না? আলাদা হবে না। তাহলে তোমার প্রায় প্ল্যাটফর্ম থেকে আলাদা হওয়ার জন্য এই প্ল্যাটফর্মের যে সরল সন্দিত স্পন্দন গতি এখানে আছে, সেটার ত্বরণ ইন্ডিভিজুয়ালি কি হতে হবে? জি হতে হবে। তাহলে তোমার পা থেকে কি হবে? আলাদা হবে। তার মানে বুঝতেই পারতেছো, এই প্ল্যাটফর্মের ত্বরণ হবে জি। এ ইকুয়াল টু হবে তোমার জি। আর এ সমান আমি কি জানি? এটা তো অবশ্যই ম্যাক্সিমাম এ হবে। তাহলে এ সমান আমি কি জানি? ওমেগা স্কোয়ার এ জানি। এখন এটা কত? 4.9 দেওয়া আছে। ওমেগা স্কোয়ার ইন্টু 4.9, এই জি এর ভ্যালু হচ্ছে 9.8। কাটাকাটি করলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আসে 2, আলটিমেটলি ওমেগা ইকুয়াল টু √2। এটা ভালো মতো মাথায় রেখো যে প্ল্যাটফর্ম থেকে মানুষের পাটা তখনই আলাদা হবে যখন এখানে তোমার ত্বরণটা, মানে প্ল্যাটফর্মের যে সরল সন্দিত স্পন্দন গতি হচ্ছে, সেইটার ত্বরণ যখন জি এর সমান হবে।
এটাই হচ্ছে এখানে টুইস্ট ছিল, আদারওয়াইজ কোনো টুইস্ট এখানে ছিল না। এই যে এই টাইপের প্রশ্নগুলা, একটা ইকুয়েশন দিবে, ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে যে তুমি হচ্ছে এখানে কম্পাঙ্ক বের করো, দশা বের করো, বেগ বের করো, ত্বরণ বের করো। এইটা ঢাকা ভার্সিটি রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমি 2টা প্রবলেম সলভ করাবো এবং তোমাদের মনে হয় বিগত বছরে 2টা প্রশ্ন আসছে ঢাকা ভার্সিটিতে, যেটা আমি কোশ্চেন ব্যাংক সলভ করছে ক্লাসে পড়াইছি, ওটা একটু ভালো মতো দেখে নিবা। এই টাইপের প্রশ্ন রিটেনে আসার পসিবিলিটি খুবই বেশি। গতির সমীকরণ মানে স্মরণের সমীকরণ দেওয়া আছে 10 sin ওমেগা টি প্লাস ডেল, পর্যায়কাল টি দেওয়া ছিল 30 সেকেন্ড, আর আদি সরণ দেওয়া ছিল 5 মিটার। আদি সরণ 5 মিটার মানে টি ইকুয়াল টু 0 সময়ে যে সরণ সেটা হলো 5 মিটার। কণাটির কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। কৌণিক কম্পাঙ্ক মানে কি? ওমেগা বের করতে বলছে। আদি দশা বের করতে বলছে, তার মানে হলো ডেল বের করতে বলছে। কৌণিক কম্পাঙ্ক মানে কি? ওমেগা বের করতে বলছে, তাই না? তাহলে দেখো এ নাম্বারটা খুবই সহজ। ওমেগা ইকুয়াল টু কি আমরা জানি, টুয়াইস পাই বাই টি। এখানে টুয়াইস পাই আছে, টি এর ভ্যালু কত? 30। তাহলে এটাকে আমি বলতে পারি পাই বাই 15 রেডিয়ান পার সেকেন্ড। ইউনিটগুলো ঠিকঠাক লেখিও, না হলে কিন্তু নাম্বার কমে যাবে। আদি দশা বের করতে বলছে। আদি দশা মানে কি? টি ইকুয়াল টু 0 সময়ে যে সরণটা আছে সেই সরণটা ইকুয়েশনে বসাবা, বসাইলে তুমি আদি দশা ডেল পাওয়া যাবা। তাহলে আদি সরণ 5 মিটার, তার মানে এখানে 5 বসাও এই ইকুয়েশনে। 10 সাইন, যেহেতু আদি দশা তার মানে কি টি এর ভ্যালু 0, ওমেগা ইন্টু 0 প্লাস ডেল। তাহলে এখানে 1/2 ইকুয়াল টু আসবে কি সাইন ডেল। তাহলে ডেলের ভ্যালু কত হবে? ডেলের ভ্যালু হবে হলো 30 ডিগ্রি বা তোমার পাই বাই 6, যেটা ইচ্ছা তুমি লিখবা। এইটা কুয়েটে আসছিল 6-7 সালে। এই প্রশ্নটা তোমাদের ধরো যে ঢাকা ভার্সিটিতে আসার পসিবিলিটি অনেক বেশি, বা এই টাইপের প্রশ্নগুলো আসার পসিবিলিটি খুবই বেশি। ঠিক আছে, কারণ এখানে ইকুয়েশন দিছে ঠিক আছে, বাট জিনিসপত্র কম বের করতে বলছে, বেগ ত্বরণ বের করতে বলে নাই, সহজ 2টা জিনিস বলছে। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, এখানে বলছে এই যে ইকুয়েশন দেওয়া আছে, তারপরে বলছে টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময় পরে বস্তুটা সরণ, বেগ এবং ত্বরণ কত। ঢাকা ভার্সিটি 19-20 এক্স্যাক্টলি একই টাইপের একটা প্রশ্ন দিছিল, টি ইকুয়াল টু 3 সেকেন্ড না দিয়ে টি ইকুয়াল টু 2 সেকেন্ড দিছিল। আমি কিন্তু তোমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংকের যে ক্লাস নিয়েছি সেখানে কিন্তু করাইছি। দেখো এখানে গতির সমীকরণ দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো তো, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 10 cos 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 3। এখন দেখো ভাই, আমাকে বের করতে বলছে 3 সেকেন্ড সময় পরে সরণ বের করো, বেগ বের করো, ত্বরণ বের করো। আমি 3 সেকেন্ড পরে কি করব, তোমার হচ্ছে সরণটা বের করব। তাহলে 10 cos 6 পাই ইন্টু 3 প্লাস হচ্ছে পাই বাই 3। এটাকে তুমি লিখতে পারবা 10 cos 18 পাই প্লাস হলো পাই বাই 3। এটা তুমি এভাবে লিখতে পারবা 10 cos, যদিও তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা আমি লিখতেছি, তাছাড়া দরকার ছিল না। তাহলে এটা কি আছে, 2 পায়ের সরল গুণিতক আছে, তার মানে এটাকে তুমি লিখতে পারবা 10 cos পাই বাই 3। তোমার ত্রিকোণমিতিতে পড়ছো, পাই বাই 3 মানে কি 60, cos 60 ভ্যালু কত? হাফ, তার মানে কি 10 ইন্টু হাফ গুণ করলে কত হবে? 5 মিটার হবে, কারণ এই যে এখানে মিটার বলে দিছে। তাহলে এখন দেখো আমি এই এক্সটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাবো না, আমি সরাসরি লিখবো কারণ আমার জায়গার সংকট থাকবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে ওমেগাটা বাইরে আসবে আর কসটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে এটা হবে 6 পাই বাইরে আসলে আর 10 গুণ করলে মাইনাস 60 পাই সাইন 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 3। তাহলে এখন আমি 3 সেকেন্ডে বেগ বের করব, মাইনাস 60 পাই সাইন 3 টি এর ভ্যালু 3 সেকেন্ড বসাইলে 6 পাই ইন্টু 3, তার মানে হচ্ছে 18 পাই প্লাস হচ্ছে পাই বাই 3 ইকুয়াল টু তুমি লিখতে পারবা মাইনাস 60 পাই সাইন পাই বাই 3। তাহলে এখন খেয়াল করো, এই যে আমি পাই বাই 3 কিভাবে লিখলাম, এই যে 9 ইন্টু 2 পাই, তার মানে কি 2 পাইয়ের সরল গুণিতক। তাহলে 60 পাই সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 ভ্যালু কত? সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে মাইনাস 60 পাই ইন্টু √3/2। তাহলে কাটাকাটি করলে কি আসবে? কাটাকাটি করলে আসবে মাইনাস তোমার 30√3 পাই, আর এককটা হবে কি মিটার পার সেকেন্ড। এখন আসলে ত্বরণ, ত্বরণের ইকুয়েশনে আমি কি করব, বেগটাকে ডিফারেন্সিয়েট করে দিব, তাই তো?
বেগটাকে ডিফারেন্সিয়েট করে দিলে আমি কি পাবো, ত্বরণ পাবো। -60 পাইয়ের সাথে কি হবে, এই যে -60 পাইয়ের সাথে আবার 6 পাই গুণ হবে, তার মানে কি হবে 360 পাই স্কোয়ার। 360 পাই স্কোয়ার। এখন এই সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস হবে, কস যা আছে তাই। এখন তুমি যদি 3 সেকেন্ড পরে কি বের করতে চাও, ত্বরণটা বের করতে চাও, তাহলে এরকম আসবে 360 পাই স্কোয়ার কস, এটা হবে কি 18 পাই প্লাস হচ্ছে π/3, এটা হবে -360 পাই স্কোয়ার কস π/3, -360 পাই স্কোয়ার কস π/3 ভ্যালু কত, হাফ, তার মানে এটা আসবে -180 পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসো আমরা এই প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে 15 কেজি ভরের একটি শিশু 2.5 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় দুলছে। তার মানে কি এই 2.5 মিটার হচ্ছে ওই দোলকের তোমার কার্যকরী দৈর্ঘ্য। বিস্তার দেওয়া আছে, এখন সর্বাধিক বেগ বের করতে বলছে। তো সর্বাধিক বেগ বের করতে বললে আমি ভি ম্যাক্স সমান কি জানি, ওমেগা এ জানি, তাই তো? কি জানি, ওমেগা এ জানি। তাহলে ওমেগার জন্য আমার কি লাগবে, পর্যায়কাল লাগবে। তাহলে 2π/t ইন্টু হচ্ছে এ, পর্যায়কালটা এখান থেকে বের করব। t = 2π √L/g। এখানে 2π, এল এর ভ্যালু কত, এই যে 2.5 মিটার দৈর্ঘ্যের দোলনা। এখানে 2.5, জি এর ভ্যালু কত বলে দিছে 10। আলটিমেটলি 2.5 দিয়ে 10কে কাটলে 4 হবে, আর 1/4কে রুট যদি করো তাহলে 1/2 হবে। তাহলে 2π ডিভাইডেড হচ্ছে 2, আলটিমেটলি হলো পাই সেকেন্ড। তাহলে এটা কি হবে, 2π ডিভাইডেড পাই, এর বিস্তারের ভ্যালু কত দেওয়া ছিল 0.5, তার মানে কি হাফ। তাহলে পাই পাই কাটো, 2 কাটো, তাহলে আলটিমেটলি কি হবে 1 মিটার পার সেকেন্ড হবে। এখন আসো আমরা এই যে তোমার স্প্রিং এর শক্তি বা স্প্রিং এর কাজ নিয়ে একটু কথাবার্তা বলি। স্প্রিং নিয়ে মেইনলি কথা বলবো আর কি, চলো। তো স্প্রিং এর শক্তি নিয়ে যদি একটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, তুমি যদি স্প্রিং এর উপর একটা ভর ঝুলাও, তাহলে সেক্ষেত্রে বা স্প্রিং এর উপর যদি একটা ফোর্স দাও, তাহলে কি হবে, স্প্রিংটা প্রসারিত হবে বা সংকুচিত হবে। তাহলে কি পরিমাণ সংকুচিত হবে ওই ফোর্সের কারণে, এক্স পরিমাণ সংকুচিত হবে। তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি কি করতে পারবা, স্প্রিং ধ্রুবকটা বের করতে পারবা। এখানে তুমি লিখবা কে = হচ্ছে F/x। এফটা হচ্ছে ওই স্প্রিং এর উপরে কি পরিমাণ বল তুমি অ্যাপ্লাই করছো, আর এক্সটা হচ্ছে কি পরিমাণ সংকুচিত বা প্রসারিত হয়েছে। এখন দেখো স্প্রিং এর ক্ষেত্রে কি আছে, সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি, মানে স্প্রিং এর যে সঞ্চিত শক্তি সেটা হলো স্থিতিশক্তি। এখন স্থিতিশক্তি বা কৃতকাজ, এটার ফর্মুলা হচ্ছে ½ kx²। এটা মাথায় রাখবা। এখন দেখো এই প্রশ্নটা দেখো, 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটি আদর্শ স্প্রিং এর দৈর্ঘ্য সাম্যাবস্থান থেকে 0.1 মিটার বৃদ্ধি করলে স্প্রিং এর স্থিতিশক্তির বৃদ্ধি কত হবে। যে পরিমাণ তুমি স্প্রিং এর উপরে কাজ করবা সেটাই হলো স্থিতিশক্তি আকারে জমা হবে। স্প্রিংটাকে এত মিটার প্রসারিত করার জন্য তুমি যে পরিমাণ কাজ করবা সেটাই হলো স্প্রিং এর স্থিতিশক্তি রূপে জমা হবে। সেটা কি ½ kx²। এই যে দেখো হাফ এখানে আছে, কে এর ভ্যালু দেওয়া আছে 2, এক্স এর ভ্যালু দেওয়া আছে 0.1, 0.1কে আমি এইভাবে লিখতে পারি 1/10, তার উপরে কি স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে তোমার 2 আর 2 কাটা, তাহলে এটা হবে কি 1/100। 1/100 মানে কি, যেহেতু এই যে 2 শূন্য, তার মানে কি 0.01 জুল। এই প্রশ্নটা ভালো, বাট আমার মনে হয় না ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো। এই প্রশ্নগুলো তোমার ধরো জগন্নাথ অথবা তোমার কি বলা হয় মানে খুলনা ইউনিভার্সিটিতে আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে বিগত কয়েক বছরে ফিজিক্স অনেক কঠিন করতেছে। সো তোমাদের সময় কঠিন করবে না সহজ করবে এটা আসলে বলা খুবই মুশকিল। তারপরও বলবো যে এই টাইপের প্রশ্নগুলো দেখে দাও, এমসিকিউ তো ঢাকা ভার্সিটিতে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ঘর্ষণবিহীন টেবিলের উপরে 2 কেজি ভরের একটি বস্তুকে নগণ্য ভরের একটি স্প্রিং এর অগ্রভাগে তোমার রাখা হয়েছে। তারপরে বলছে স্প্রিংটির অপর প্রান্ত যথাস্থানে ঠিক রেখে বস্তুর প্রান্তে 400 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিংটি 2 মিটার সংকুচিত হয়। এখানে একটা টুইস্ট আছে, আমি তোমাকে বলি। পোলাপান এখানে একটা ভুল করে কোন জায়গায়, এটা একটু বুঝাই দিই। দেখো এই যে স্প্রিংটা,
এটা কিন্তু আনুভূমিক তলে আছে ভাই, ভালো মতো বুঝবা। এই স্প্রিংটা কি আছে, আনুভূমিক তলে আছে। এই জিনিসটা একটু বোঝার ট্রাই করবা, না হলে কিন্তু ভুল হবে তোমার। ধরো এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে? আর এই স্প্রিং এর এই যে শেষ মাথায় তুমি কি করছো, একটা ভর ঝুলাইছো। তুমি কি করছো, এখানে একটা ভর ঝুলাইছো, আর সেই ভরটা হচ্ছে 2 কেজি। তারপরে তুমি কি করছো, এইটাকে তুমি হচ্ছে 2 মিটার সংকুচিত করতে 400 নিউটন বল অ্যাপ্লাই করছো। এই যে দেখো, এখানে তুমি কি করছো, 400 নিউটন বল অ্যাপ্লাই করছো। এখানে 400 নিউটন বল অ্যাপ্লাই করে তুমি 2 মিটার সংকুচিত করছো। এখন বলছে স্প্রিং ধ্রুবকটা কত। এখানে অনেকে কি করে জানো, এই 400 নিউটনের সাথে এই 2 কেজিটা কি করে, কনসিডার করে, কারণ 2 কেজিও স্প্রিং এর উপরে বল মানে প্রয়োগ করতেছে না। যদি স্প্রিংটা আনুভূমিক তলে থাকতো, মানে স্প্রিংটা যদি এরকম তলে থাকতো, ঠিক আছে, তাহলে স্প্রিং এর উপরে এই 2 কেজি একটা ফোর্স দিত। এই 2 কেজির যে ওজনটা মানে 2 × 9.8, এটা কি করতো, স্প্রিং এর উপরে ফোর্স দিত। কিন্তু এখানে কিন্তু আনুভূমিক তলে আছে ভাইয়া। যেহেতু আনুভূমিক তলে আছে, তার মানে এই 2 কেজি কি করতে পারবে না, স্প্রিং এর উপরে কোনো ফোর্স দিতে পারবে না। তাহলে ফোর্সটা দিবে কে, ফোর্সটা দিবে শুধুমাত্র এই 400 নিউটন। কিন্তু যদি উলম্ব তলে থাকতো, তাহলে সেক্ষেত্রে এইখানে দেখো, এটা যদি 400 নিউটন যদি এইদিকে হতো, তাহলে এইদিকে 400 নিউটন এইদিকে কাজ করতো। একটু জিনিসটা ক্লিয়ার হও, নইলে কিন্তু পরীক্ষার হলে ভুল করে আসবা। আবার এমজিটাও এইদিকে কাজ করতো, এই একটা কন্ডিশন থাকতে পারতো এখানে। আবার যদি এইরকম ঘটনা ঘটতো, আর একটা কন্ডিশন এখানে আসতে পারতো। ধরো যে আমি যদি এখানে ড্র করি, এটা স্প্রিং আছে, এখানে ভর ঝুলাইছো, তাহলে সেক্ষেত্রে এমজিটা হচ্ছে এইদিকে আর 400 নিউটন এইদিকে। তার মানে কি হতো, এই 400 নিউটন থেকে এমজিটা বাদ দেওয়া লাগতো। বুঝতে পারছো? এটা মাথায় রেখো। মানে এই দুটো একই দিকে থাকলে যোগ হয়ে যাইতো, আর দুটো বিপরীত দিকে থাকলে কি হইতো, বিয়োগ হয়ে যাইতো। আর যেহেতু আনুভূমিক তলে আছে, 2 কেজির কোনো ইম্প্যাক্ট এখানে নাই। এখন বলছে স্প্রিং ধ্রুবক কত, তাহলে এই যে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, কিছুক্ষণ আগে দেখাইছি F = kx। এখানে অ্যাপ্লাইড ফোর্সটা শুধু 400 নিউটন, কে হলো স্প্রিং ধ্রুবক, আর এক্স এর ভ্যালু হচ্ছে এই যে 2 মিটার সংকুচিত করছো। তাহলে কে এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু হবে 200, আর ইউনিট হবে নিউটন পার মিটার। এখন আমি 2 নাম্বার প্রবলেমটা করব। স্প্রিংটিকে তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে 1 মিটার সংকুচিত করতে কি পরিমাণে কাজ করতে হবে। ফর্মুলা কি, হাফ কে এক্স স্কোয়ার। এই যে এখানে হাফ দিবা, কে এর ভ্যালু কত দিবা, এই যে যেটা বের করলা সেইটা, আর এখানে কি সংকুচিত করছে 1 মিটার, তাহলে সরণটা হচ্ছে 1 মিটার, তার উপরে স্কোয়ার। তাহলে এটা কি হবে 100 জুল। এইটা একটু ভালো মতো খেয়াল রেখো, কারণ ভর্তি পরীক্ষায় এগুলো একটু ঘুরে পেঁচায় কিন্তু দিবে। আমি যেটা করাচ্ছি এক্স্যাক্টলি এটাই কমন পড়বে, এটা কোনো মানে না। এখন আসো স্প্রিং নিয়ে আমরা আরেকটু জিনিসপত্র পড়াশোনা করার ট্রাই করি। ওই যে স্প্রিংকে উলম্বভাবে রাখতেছে, উলম্বভাবে মানে এই যে এইভাবে, এই যে এই তলে, এই যে এটা হলো উলম্বভাবে স্প্রিং রাখা। এখানে বলছে উলম্ব স্প্রিং এর দোলনকাল যখন স্প্রিং এর ভরটা নগণ্য, তখন এই ফর্মুলা। স্প্রিং এর ভরটা যখন নগণ্য, তখন আমরা কি করব, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। কিন্তু স্প্রিং এর ভর যদি নগণ্য না হয়, স্প্রিং এর ভর নগণ্য না হলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, টি ইকুয়াল টু টোয়াইস পাই, সরি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। সেটা হচ্ছে এখানে টোয়াইস পাই থাকবে, এখানে স্প্রিং এর সাথে যে ভরটা ঝুলানো আছে সেইটা, প্লাস তোমার হলো স্প্রিং এর যে নিজস্ব ওয়েট মানে তোমার ভর, সেই ভরের 3/1 ডিভাইডেড হচ্ছে কে। এই কেটা হলো স্প্রিং ধ্রুবক, এই এমএসটা হলো স্প্রিং এর নিজস্ব ভর। তো এই MS/3 এটাকে বলা হয় হলো স্প্রিং এর কার্যকরী ভর, মানে স্প্রিং এর কার্যকরী ভর হয় তার নিজস্ব ভরের 3/1। এই MS/3 কে বলা হয় স্প্রিং এর কার্যকরী ভর, স্প্রিং এর কার্যকরী ভর। এইটার প্রমাণ তুমি পড়বা যদি কখন ইঞ্জিনিয়ারিং পড়ো, ফার্স্ট ইয়ারে ফিজিক্স এই প্রমাণটা তুমি পড়বা, যে স্প্রিং এর কার্যকরী ভরটা MS/3 বা স্প্রিং এর নিজস্ব ভরের 3/1 কেন হয়, এটা প্রমাণ পড়বা। আপাতত তোমার দরকার নাই। এখন আসো আমরা আরো কিছু জিনিসপত্র একটু পড়ার ট্রাই করি। একটা ফর্মুলা আর একটা শিখাই। এই ফর্মুলাটা শিখতে হবে, কারণ এমসিকিউ এবং এমসিকিউতে আসার পসিবিলিটি অনেক বেশি। সেটা হচ্ছে কোনো স্প্রিং এর, মানে অবশ্যই এটা কিন্তু উলম্ব তলে, ঠিক আছে, এটাও কিন্তু উলম্ব তলে।
কোনো স্প্রিং এর শেষ প্রান্তে এম ভর ঝুলালে ই পরিমাণ সরণ হলে বা ই পরিমাণ প্রসারিত হলে ওই স্প্রিং এর গতির পর্যায়কাল হবে T equal to twice pi root over E by Z। এই ফর্মুলাটা মাথায় রেখো, আমাদের এমসিকিউতে কাজে লাগবে। এখন আমরা স্প্রিংকে কাটবো। স্প্রিং কাটা ও জোড়া লাগানো। স্প্রিং কাটা এবং জোড়া লাগানো শিখবো, চলো। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার এরকম যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক এর দৈর্ঘ্যের ব্যস্তনাপাতিক, দৈর্ঘ্যের ব্যস্তনাপাতিক। তার মানে কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল, এটা মাথায় রাখবা। এখন তোমাদেরকে একটু বুঝাই, চলো। ধরো এইখানে একটা স্প্রিং আছে, এর একটা স্প্রিং আছে, এটা স্প্রিং ধ্রুবক ধরো কে। এখন তুমি কি করলা, এই স্প্রিংটাকে কাটলা, ধরো এটাকে তুমি হচ্ছে 3:2 অনুপাতে ভাগ করলা। তাহলে এখন দেখো তো আমি একটা কাজ করতে পারি কিনা, এটাকে টোটাল 5 ভাগে ভাগ করে দিই। এ একটা, এ একটা, এ একটা, এ একটা, সমান 5 ভাগে ভাগ করে দিব। তাহলে এখন দেখো পুরো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি কে হয়, যখন তুমি দৈর্ঘ্যটা মানে সমান 5 ভাগে ভাগ করছো, তাহলে ছোট ছোট যে স্প্রিংগুলো তৈরি হয়েছে তার দৈর্ঘ্যটা কি হয়ে গেছে, 5 গুণ কমে গেছে। 5 গুণ যদি দৈর্ঘ্য কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্প্রিং ধ্রুবকটা 5 গুণ বেড়ে যাবে বা 5 গুণ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এই ছোট ছোট স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হবে এই যে, এটা হবে 5K, এটা হবে 5K, এটাও হবে 5K, এটাও হবে 5K, এটাও হবে 5K। এখন পরবর্তী জিনিসটা পড়ানোর আগে আমি হচ্ছে তোমাদেরকে একটু স্প্রিং এর সমবায় নিয়ে কথা বলি। স্প্রিং এর সমবায়, স্প্রিং এর সমবায়টা কি, একটা হলো সিরিজ, একটা হলো সিরিজ সমবায়। সিরিজে কেমন হয় দেখো, ধরো এই একটা স্প্রিং, যার স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, এখানে আর একটা স্প্রিং যার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। তাহলে এখানে তোমার তুল্য স্প্রিং ধ্রুবকটা কি হবে, যেহেতু সিরিজে 1/Ks ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2, এটা মাথায় রেখো। আর আমি যদি এখন সমান্তরাল সমবায়ের কথা বলি, সমান্তরাল সমবায়, এখানে কি হবে, একটা স্প্রিং K1, এখানে আর একটা স্প্রিং ধরো K2। এখানে তোমার যেহেতু তোরা প্যারালালে আছে, তাহলে KP ইকুয়াল টু কি হবে, K1 প্লাস K2 হবে। তাহলে K1 প্লাস K2 কেন হলো, কারণ দেখো এখানে দৈর্ঘ্যটা কি হয় নাই, চেঞ্জ হয় নাই, দুইটা কি হয়েছে, এই দুটা যখন যুক্ত হয়ে গেছে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে। আর আমরা জানি দৈর্ঘ্যের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক কি, ব্যস্তনাপাতিক। তার কারণ এই যে কিছুক্ষণ আগে লিখে দিয়ে আসলাম। তাহলে খেয়াল করে দেখো, সিরিজে দৈর্ঘ্য বাড়তেছে, এই জন্য স্প্রিং ধ্রুবকটা কি করতেছে, কমতেছে। আর সমান্তরালে দৈর্ঘ্যের চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, পুরুত্ব বাড়তেছে, দ্যাটস ওয়াই স্প্রিং ধ্রুবকটা বাড়তেছে। এখন দেখো এখানে মাঝে মাঝে একটা প্যারা দেয় তোমাদেরকে, এরকম থাকে, এখানে একটা স্প্রিং আছে ধরো, মাঝখানে একটা ধরো এরকম একটা ভর আছে, এখানে আর একটা স্প্রিং দেওয়া আছে, এই দুটা কিন্তু ভাই আলটিমেটলি প্যারালালি আছে, এটা মাথায় রাখবা। এখানে স্প্রিং ধ্রুবক যেটা, সেটা হবে K1 প্লাস K2।
এটা মাথায় রেখো। এখন এটার যদি পর্যায়কাল বের করতে বলা হয় তাহলে এটা হবে এরকম, টি ইকুয়াল টু টুয়াইস পাই এই যে এম বাই কে, এটা হবে k1 প্লাস k2। এখন খেয়াল করে দেখো তো ভাই, 3:2 অনুপাতে ভাগ করছো, তার মানে কি এই যে দেখো সমান 5 ভাগে ভাগ করছো, করার পরে এই যে দেখো 3 ভাগকে এখন জোড়া লাগাবা না, এই যে 3 ভাগকে এখন কি করবা, জোড়া লাগাবা। জোড়া লাগানো মানে কি, এই 3টা এখন সিরিজে থাকবে, আর বাকি এই দুটো আবার কিসে থাকবে, সিরিজে থাকবে। তাহলে এখন এইখানে যদি আমি স্প্রিং ধ্রুবক বের করি, তুল্য স্প্রিং ধ্রুবক বের করি, তাহলে এটা হবে কি 1/ks ইকুয়াল টু 1/5k প্লাস 1/5k প্লাস হচ্ছে 1/5k। তাহলে আলটিমেটলি ks ইকুয়াল টু কি হবে, ks ইকুয়াল টু হবে 5k ডিভাইডেড 3। এটা কি হবে 1/ks ইকুয়াল টু 1/5k প্লাস 1/5k ইকুয়াল টু হচ্ছে এখানে ks ইকুয়াল টু হবে তোমার 5k ডিভাইডেড 2। এটা মাথায় রাখবা। তো এটার শর্টকাটটা কি, শর্টকাটটা একটু বলে দিই। কোনো একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে প্রাইম এবং এটাকে m/n অনুপাতে ভাগ করলে যে নতুন দুইটি স্প্রিং তৈরি হয়, ছোট দুইটি স্প্রিং তৈরি হয়, তাদের স্প্রিং ধ্রুবক হবে এই যে যেটার তোমার ধরো যে এম অংশ যেখানে থাকবে সেটা হবে এরকম, m+n ইন্টু ইনিশিয়াল স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ছিল কি কে প্রাইম, নিচে কি হবে এই যে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, কারণ দৈর্ঘ্যের কি বলতো ব্যস্তানুপাতিক, মানে এম অংশ যেহেতু এখানে থাকতেছে তাহলে m দিয়ে ভাগ করতে হবে। আর কে এন ইকুয়াল টু হবে কি m+n ইন্টু হচ্ছে কে প্রাইম, নিচে থাকবে কি n। এখন দেখো এই যে প্রশ্নটা দিয়ে দিছে, এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউ তো দিতে পারে। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে 2:3 অনুপাতে কাটা হলে ছোট স্প্রিং দ্বয় স্প্রিং ধ্রুবক কত। দেখো তাহলে ছোট একটা কি কে2 ধরো, এটা হবে কি 2, এটার ভ্যালু হলো m, এটার ভ্যালু হলো কি n। 2 + 3 কত হবে 5k, নিচে হবে কি তোমার 2, আর k3টা কত হবে 5k ডিভাইডেড হচ্ছে 3। এখন আসো একটি স্প্রিং এর প্রান্তে 50 গ্রাম ওজন চাপানোর ফলে এটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। এখন পর্যায়কাল নির্ণয় করতে বলছে, এই যে বলছিলাম কিছুক্ষণ আগে আমি তোমাদের এই সূত্রটা লিখে দিছিলাম। দেখো কোন স্প্রিং এর শেষ প্রান্তে m ভর ঝুলালে e পরিমাণ প্রসারিত হলে স্প্রিং এর তোমার পর্যায়কাল হবে t = টুয়াইস পাই √e/g। তাহলে এখানে সরাসরি সূত্রে অ্যাপ্লাই করবা, t = টুয়াইস পাই √, এই যে কি পরিমাণ প্রসারিত হয়েছে ডিভাইডেড g, 2 পাই এখানে থাকবে, কতটুকু প্রসারিত হয়েছে 10 সেন্টিমিটার, মিটারে নিলে কি 0.1, g এর ভ্যালু কত 10। এখন দেখো 2 পাই 0.1 মানে কি 1/10, নিচে আছে কি 10, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 2 পাই 1/100, রুট করলে কি 100কে রুট করলে 10 হবে, তাহলে 2 পাই বাই 10, 2 পাই বাই 10 কে তুমি এভাবে লিখতে পারো 0.2 পাই সেকেন্ড, অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো π/5 সেকেন্ড, তোমার যেটা ইচ্ছা লিখবা। এখন আসো আমরা সরল দোলক ও সেকেন্ড দোলক নিয়ে একটু কথাবার্তা বলব। প্রথমে আমরা সেকেন্ড দোলক নিয়ে কথাবার্তা বলি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এই সেকেন্ড দোলক পড়াইলে আমাদের এই ক্লাস শেষ। দেখো এই যে সেকেন্ড দোলক, এই সেকেন্ড দোলকের তোমার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড আর কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টজ, এটা মাথায় রাখবা। এখন হচ্ছে সরল দোলক, সরল দোলকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু রিভাইজ করি। যে সরল দোলকের পর্যায়কাল ববের ভরের উপর নির্ভর করে না, সরল দোলকের পর্যায়কাল
পর্যায়কাল ববের ভর ও বিস্তারের উপর নির্ভর করে না। উপর নির্ভর করে না। আর একটা সূত্র আছে, যখন তোমার জিটা কনস্ট্যান্ট থাকবে তখন পর্যায়কাল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এখানে জিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে পজিশনটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি না অঙ্ক করার সুবিধার্থে, T1/T2 ইকুয়াল টু √L1/L2। আমি কিন্তু এই সূত্রগুলা দিয়ে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভের ক্লাসে প্রচুর ম্যাথ করাইছি। এই ক্লাসটা করার পর ভার্সিটি কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো নিজে করার ট্রাই করবা। যেটা পারবা না তুমি আমাদের ক্লাস থেকে দেখে নিবা। তার কারণ হচ্ছে আমাদের ক্লাসে সবগুলা প্রশ্নের সলভ আছে, তুমি যেখানে আটকায় যাবা পার্টিকুলারলি ওই প্রবলেমটা দেখে নিবা। তাহলে এখন দেখো যে T1/T2 √L1/L2, এখানে জি কনস্ট্যান্ট। আবার দেখো টি সমান কি লেখা যায়, টি ইজ প্রপোর্শনাল লেখা যায় √1/g, 1/g। এখানে হচ্ছে এলটা কনস্ট্যান্ট। এটাকে ফর্মুলা আকারে লিখলে T1/T2 ইকুয়াল টু হচ্ছে G2/G1। এখানে অনেকে শর্টকাট শিখতে বলবে, এটা বলবে ওটা বলবে, আমি বলবো না ভাই, এখানে শর্টকাট শেখার কোনো দরকার নাই। তুমি যেই দিন পরীক্ষা দিবা সেই দিন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের জ্ঞান নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। তুমি কয়টা শর্টকাট মনে রাখবা? ইভেন আমরাও শর্টকাট দেখাচ্ছি, এমন না যে শর্টকাট দেখাচ্ছি না, কিন্তু সবগুলাই যদি শর্টকাটে দেখাই দেই তখন কিন্তু ভাই বিশাল ঝামেলা আছে। আমি স্প্রিংয়ের ওই কনসেপ্টটা শর্টকাট দিয়ে করাই দিতে পারতাম, কিন্তু আমি আগে বেসিকটা পড়াইলাম। ইনকেস পরীক্ষার হলে যদি তুমি শর্টকাটটা ভুলে যাও, তুমি জানো ওই বেসিকটা বের করে অঙ্কটা করতে পারো। এখন আসো এখানে আমি গ্রাফ ড্র করব কিছু। আমি কি করব, এখানে কিছু গ্রাফ ড্র করব। গ্রাফগুলা কি হবে দেখো। আচ্ছা, গ্রাফ ড্র করার আগে আরো কিছু জিনিসপত্র একটু ক্লিয়ার করে নিই। এটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। টি ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই √L/g। তাহলে সরল দোলক ব্যবহার করে আমরা কি করতে পারি, কোন একটা নির্দিষ্ট স্থানের জি বের করতে পারি। জি বের করতে চাইলে আমার কি হবে, জি ইকুয়াল টু কি হবে দেখো, ভালো মতো খেয়াল করো। এটা হবে 4π² L ডিভাইডেড তোমার T²। কোন একটা স্থানের জি বের করতে চাইলে ওই স্থানে তুমি একটা সরল দোলক নিয়ে তার পর্যায়কাল বের করবা এবং তার কার্যকরী দৈর্ঘ্যটা মেজার করে রাখবা। দেন পর্যায়কাল আর কার্যকরী দৈর্ঘ্য এখানে এই ইকুয়েশনে বসাই দিলে জি এর মানটা পেয়ে যাবো ওই স্থানের। মানে এই ইকুয়েশন দিয়ে কোন একটা স্থানের আমি জি এর মান নির্ণয় করতে পারবো। এখনো সেখান থেকে আর একটা প্রশ্ন তোমাকে পেইন দিবে, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এটা মুখস্থ রাখবা। এই মানটা এর কাছাকাছি কোন একটা ভ্যালু পরীক্ষায় দিয়ে দিবে। ভূপৃষ্ঠে তোমার সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এখানে খেয়াল করো কার্যকরী দৈর্ঘ্যটা কেমন হবে। এই এলটা তোমাকে বের করতে হবে। এল ইকুয়াল টু কি হবে দেখো, 4π², এল ইকুয়াল টু কি হবে, GT² ডিভাইডেড হচ্ছে 4π²। দেখো সেকেন্ড দোলক যেহেতু টি এর ভ্যালু কত, 2, তার মানে কি জি ইন্টু 4 ডিভাইডেড 4 ইন্টু π²। আলটিমেটলি এটাকে লেখা যাবে G/π²। এইটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, অপশানে G/π² থাকে। এটাও মুখস্থ রাখা ট্রাই করো, তোমার সময় বাঁচবে। আর এটা ক্যালকুলেশন যদি করো, এই ক্যালকুলেশন করে অ্যান্সারটাও মুখস্থ রাখা ট্রাই করবা, তাহলে দেখবা যে পরীক্ষার হলে তোমাকে এই হাতে ক্যালকুলেশনটা করা লাগবে না। এটা 9.8, এটা কি পায়ের উপরে স্কোয়ার, দেখবে এটা আসবে 0.99 মিটার বা 99 সেন্টিমিটারের কাছাকাছি কিছু একটা। এই ভ্যালুটা একদম মুখস্থ রাখবা, এই ভ্যালুটা মুখস্থ রাখতেই হবে তোমাকে। এখন আমরা কি করব দেখো, গ্রাফগুলা ড্র করার ট্রাই করব। আমরা কি করব, গ্রাফগুলা ড্র করার ট্রাই করব। তো গ্রাফ ড্র করব কয়টা, আমরা এখানে 3টা গ্রাফ ড্র করব। চলো আমরা এখানে 3টা পার্টিশন দিয়ে নিই। আমরা এখানে যে 3টা গ্রাফ ড্র করব, সেই 3টা গ্রাফের জন্য এই যে আমরা এটা ড্র করে নিই।
এই তিনটার মধ্যে একটা কার্ভ বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো প্রথমটা। এইটা, এই যে টি স্কোয়ার ভার্সেস এল যে কার্ভটা সেইটা। তারপরে ধরো এখানে আমি বসাবো টি স্কোয়ার ভার্সেস জি, আর একটা হচ্ছে টি স্কোয়ার ভার্সেস 1/জি। দেখো কোন ফর্মুলা থেকে আমরা প্রুভ করব, এই যে টি ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখন এটাকে যদি তুমি টি স্কোয়ার করো, এটা টি স্কোয়ার, এটা 4π² ডিভাইডেড জি ইন্টু হচ্ছে এল। তাহলে এখানে দেখো টি স্কোয়ার হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, টি স্কোয়ার হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে এটা হলো ওয়াই, এটা হলো এক্স, আর এইটা হচ্ছে আমার এম, এটা হলো ঢাল। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর কার্ভ হবে এখানে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর কার্ভ কি হবে, তোমার হবে মূলবিন্দুগামী সরলরেখা। আর এই মূলবিন্দুগামী সরলরেখা যেটা, এটা একটা ঢাল আছে, এই ঢালটা হচ্ছে এইটা। দেখো এই ঢালটা থেকে অনেক সময় প্রশ্ন আসে, এই এম ইকুয়াল টু হচ্ছে 4π² ডিভাইডেড জি। এই ঢালের মান দেওয়া থাকলে তুমি এখান থেকে জি এর মানটা বের করতে পারবা, কিন্তু মাথায় রেখো এখান থেকে ঢালের মান জানা থাকলে এই জি এর ভ্যালু কি হবে, এই যে 4π² ডিভাইডেড তোমার ঢাল। টি স্কোয়ার ভার্সেস জি এর কার্ভ, তাই তো? দেখো এটা কি হবে, ব্যস্তানুপাতিকের কার্ভ হবে। দেখো এই ইকুয়েশনটা আবার লিখি আমরা, এখানে টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4π² এল ইন্টু হচ্ছে 1/জি। এটা আমার এখানে লাগবে, আমি আরেকবার লিখে রাখি, 4π² এল 1/জি। এখন খেয়াল করো ভাই, এই যে টি স্কোয়ার ভার্সেস জি, তো 1/জি যেহেতু, ওই যে তাহলে কি হবে, ব্যস্তানুপাতিকের কার্ভ। ব্যস্তানুপাতিকের কার্ভ কেমন হয়, এই যে আয়তাকার অধিবৃত্ত। আর এটা কি হবে, টি স্কোয়ার ভার্সেস 1/জি, তাহলে এটা হলো ওয়াই, এই পুরাটা হলো এক্স, আর এইটা হলো আমার এম। তাহলে এটা হবে কি, মূলবিন্দুগামী সরলরেখা। আর এটা ঢাল কত হবে, এটা ঢাল হবে তোমার 4π² এল। আমার মনে হয় এখানে এইটুকু শিখলেই এনাফ, আর কিছু শেখার আসলে দরকার নাই। এখন বাদবাকি যা লাগবে তোমাকে কি করতে হবে, ওই ক্যালকুলেশন করে করে করতে হবে। কোনো শর্টকাট আসলে আমি এখানে শিখাইতে চাচ্ছি না, অনেকে শর্টকাট শিখাই, তা আমার মনে হয় যে শর্টকাটের থেকে তুমি মেইন জিনিসটা শিখলে পরীক্ষার হলে ভোলার চান্স কম থাকবে। একটি সেকেন্ড দোলকের চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত হবে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমি যেহেতু এখানে এল এর চেঞ্জ হচ্ছে না, জাস্ট পজিশন চেঞ্জের কারণে তোমার জিটা চেঞ্জ হচ্ছে, তাহলে এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, টি এম ডিভাইডেড টিই ডিভাইডেড টি এম, জি এম ডিভাইডেড জিই। জি এমটা আমরা এভাবে লিখতে পারি, জি ইন্টু এম এম ডিভাইডেড আর এম এর উপরে স্কোয়ার ইন্টু, এটা উল্টায় দিব, উপরে যাবে আর ইর উপরে স্কোয়ার, নিচে থাকবে কি জি এম ই। এখন খেয়াল করো, এইটা আমি জি জি কাটতে পারি কিনা, এই জি আর এই জি আমি কাটতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি এরকম, এম এম ডিভাইডেড এম ই, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে আর ই ডিভাইডেড আর এম। তাহলে দেখো এখানে বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তার মানে এটা কি হবে, এম এম ডিভাইডেড 81 mm। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের হচ্ছে 4 গুণ, মান বসায় দাও। এখন কাটাকাটি করো, শর্টকাটের কোনো দরকার নেই আমার। 1/81 রুট করলে কি হবে, 9, তাহলে এটা হবে কি 4/9। আর পৃথিবী পৃষ্ঠে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, 2, এটা কি টি এম। তাহলে এখন দেখো এখান থেকে আমি যদি টি এমটা বের করতে চাই, তাহলে আমার কি হবে বলো, তাহলে এটা হবে হচ্ছে 9 × 2, তার মানে 18 ডিভাইডেড 4। কাটাকাটি করলে কত হবে, 9/2, 9/2 মানে কি 4.5 সেকেন্ড। এখন আসো আমরা এই লিফটের কাহিনীগুলো একটু বোঝার ট্রাই করি। মানে লিফটের কাহিনী তোমরা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটাতে খুব ভালো মতো পড়ে আসছো, যে লিফটের কাহিনীটা আসলে কি। তারপরও আরেকবার আমি একটু বলে দিচ্ছি, যেটা একটা শর্টকাট মনে রাখলে তোমার ধরো যে কাজ অনেক সহজ। শর্টকাটটা খুবই সহজ। শর্টকাটটা কি মনে রাখবা, এইটা, যে লিফটের ত্বরণ
লিফটের গতির বিপরীতে কাজ করে, গতির বিপরীতে কাজ করে। জাস্ট এইটুকুই মনে রাখবা, আর কিছু করার দরকার নেই। এখন ধরো লেটসে লিফট উপরে উঠতেছে, লিফট যদি উপরে ওঠে তাহলে লিফটের ত্বরণ কোন দিকে হবে? এই দিকে। আর জি অলওয়েজ তো এই দিকেই, বুঝতেই পারতেছো। এটা হলো লিফটের গতি, ধরো এটা হলো লিফটের গতি। আর এটা হবে কি তোমার, এই যে লিফটের ত্বরণ ধরো এফ ধরো, আর জি তো এখানে, দুইটা যেহেতু একই দিকে তাহলে এখানে কার্যকর ত্বরণটা কি? এখানে কার্যকর ত্বরণ হবে এফ প্লাস জি। এখন ধরো লিফটের গতি যদি নিচের দিকে হয়, লিফটের গতি যদি নিচের দিকে হয়, তাহলে এখন দেখো লিফটের গতি নিচের দিকে হলে লিফটের ত্বরণ তার বিপরীত দিকে, আর জি অলওয়েজ কি নিচের দিকে। এটা হচ্ছে লিফটের গতি। লিফটের গতি। আর এটা হলো লিফটের ত্বরণ, আর এটা হলো জি। তাহলে এখানে কার্যকর ত্বরণটা কি হবে? এখানে কার্যকর ত্বরণ হবে এই যে জি মাইনাস এফ। দেখো এই জিনিসগুলো আমি এখানে দেখাইছি। এখন আসো, এই যে লিফট রিলেটেড একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা এখন আমরা সলভ করব, দেখি আমরা পারি কিনা, আসলে পারা যায় কিনা। এখানে দেখো, এখানে বলছে যে একটি স্থির লিফটের ছাদ হতে ঝুলন্ত একটি সরল দোলকের দোলনকাল টি সেকেন্ড। যখন লিফট স্থির থাকে, লিফটের কোনো মোশন থাকে না, তার মানে কি ওইখানে ত্বরণটা হলো জি, মানে স্বাভাবিক অবস্থা এটা। তাহলে এই টি সমান আমি কি লিখতে পারি? এই যে টিটা দেওয়া আছে, এই টি সমান আমি লিখতে পারি 2=2 √L/G। এখন বলছে লিফটটি যদি এত ত্বরণে উপরের দিকে ওঠে, তাহলে এত ত্বরণে উপরের দিকে ওঠা মানে কি? এই ত্বরণটা আসলে নিচের দিকে কাজ করতেছে, কারণ লিফট উপরে উঠলে ত্বরণ তার বিপরীত দিকে। তাহলে এটা নিচের দিকে, জিও নিচের দিকে, তাহলে এখানে কার্যকর ত্বরণটা কি হবে? কার্যকর ত্বরণ হবে জি প্লাস 9/16g, তার মানে হচ্ছে 25/16g। এখন এই অবস্থায় পর্যায়কাল হবে কি? T=2 কার্যকর ত্বরণ 25/16g। এটাকে আমি সাজায় যদি লিখি 2/L/G ইন্টু, দেখো তো এই 16 উপরে চলে যাবে, 25 নিচে থাকবে, 16কে রুট করলে 4, 25কে রুট করলে 5, এইটুকু ছিল কি টি। তাহলে এটাকে আমি লিখতে পারি 4/5 ইন্টু টি। তার মানে লিফট যখন 9/16 ত্বরণে উপরের দিকে চলবে, তখন ওই সরল দোলকের তোমার পর্যায়কাল বা দোলনকাল হবে 4/5 ইন্টু যখন স্থির অবস্থায় যে দোলনকালটা ছিল সেইটা। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার এমসিকিউ তো খুব ভালো। আর এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন রিটেনের জন্য ভালো। একটা গাড়ি এত ত্বরণে চলছে, গাড়ি কোন দিকে চলবে? আইদার ধরো এই দিকে চলবে অথবা এই দিকে চলবে। আমি ধরলাম যে গাড়িটা চলতেছে এই বরাবর, এটা হলো গাড়ির চলার দিক। গাড়ি যেদিকে চলতেছে, গাড়ির ত্বরণটাও কি ঠিক সেই দিকেই। তাহলে এটা হলো 2√11, এটা হলো গাড়ির ত্বরণ। এখন খেয়াল করে দেখো যে গ্র্যাভিটি মানে জিটা, এটা কোন দিকে? এই বরাবর। এটা হচ্ছে 9g, আচ্ছা জি দেওয়া আছে 10। তাহলে এখন খেয়াল করো তো, এখানে যেহেতু দুইটা ত্বরণ কাজ করতেছে, ত্বরণ হলো ভেক্টর, তাহলে এখানে একটা লব্ধি ত্বরণ কাজ করবে কিনা সেটা বলো। তাহলে এখানে লব্ধি ত্বরণটা হবে এইটা, এটা হবে লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ এটা কি হবে? এই a ইকুয়াল টু হবে এরকম 10 উপরে স্কোয়ার প্লাস 2√11 তার উপরে কি স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি 100 প্লাস 4 ইন্টু 11 মানে কি 44, 144 মানে কি 12, মানে 144কে রুট করলে কি হয়? 12 হয়। এখন দোলনকাল বের করতে বলছে গাড়ির ভিতরে, টোয়াইস পাই, আমার এখানে কি ইয়া দেওয়া আছে? আচ্ছা সেকেন্ড দোলকের কথা বলা হয়েছে, তাহলে অনুপাত করবো চলো, কারণ এখানে কার্যকরী দৈর্ঘ্য তো চেঞ্জ হয় নাই, জাস্ট জিটা চেঞ্জ হয়েছে। তাহলে অনুপাত করে দেখাই, ধরো স্বাভাবিক অবস্থায় আর কারে, এই জি মানে এটা ত্বরণটা, মানে এটা হলো কার্যকর ত্বরণ, কারের মধ্যে যে কার্যকর ত্বরণ সেইটা ডিভাইডেড হয়েছে জি। এই টিটা স্বাভাবিক অবস্থায় সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2, আর আমাকে কারের ভিতরে পর্যায়কাল বের করতে হবে। আর আমি এখানে এই যে কারের ভিতরে লব্ধি ত্বরণ বা কার্যকর ত্বরণ পাইছি কত? 12, নিচে কত? 10। তাহলে এখন দেখো তো এটা কত আসবে।
কারের ভিতরে ত্বরণটা আমি কিভাবে বের করতে পারি? 12কে আমি এভাবে লিখতে পারি না 4√3, মানে 4 × 3, তাহলে 4টাকে বাইরে নিলে 2 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 2√3/10, এই 2টা ভাগ হয়ে আসবে বাইরে, এটা আলটিমেটলি হবে হচ্ছে কি রুট, না সরি, আরে আমি ভুল করছি ক্যালকুলেশন, ওয়েট, এটা হবে এরকম 10/3, কারণ 2 কাটা যাবে, কারণ এই 12কে আমি 4 × 3 করবো, তাহলে 4টাকে বাইরে নিলে কি 2 হবে, আর এই 2 পাশ থেকে কাটাকাটি চলে যাবে, আর এটা উল্টায় দিলে 10/√, মানে 10/3 হবে রুট। এটা হলো তোমার অ্যান্সার। এখন আসো আমরা এই যে সেকেন্ড দোলক বা সরল দোলক, এটা সাহায্যে কিভাবে পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা নির্ণয় করা যায় এটা আমরা দেখাবো। এটা দেখালেই মোটামুটি আমাদের ক্লাস শেষ। তো এখন দেখো, আমি ধরো এটা একটা পাহাড় কল্পনা করি, এইটা হলো ভূমি, ঠিক আছে, মানে পৃথিবী পৃষ্ঠ। তো পৃথিবী পৃষ্ঠে ধরো তোমার এটা হচ্ছে ঠিকঠাক টাইম দেয়, পৃথিবী পৃষ্ঠে কি করে, এটা ঠিকঠাক টাইম দেয়, এটা হলো পৃথিবী পৃষ্ঠের টি। আর পাহাড়ের উচ্চতায় ধরো এইখানে তোমার সরল দোলক বা সেকেন্ড দোলক যখন তুমি পাহাড়ের উচ্চতায় নিয়ে যাবা, তখন এটার পর্যায়কাল ধরো হচ্ছে TH। পাহাড়ের উচ্চতা কি H, আমার এটা বের করতে হবে। তুমি যেহেতু একই সরল দোলক উপরে নিয়ে গেছো, তার মানে কার্যকরী দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় নাই, জাস্ট এই উচ্চতা চেঞ্জ হওয়ার কারণে জিটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এই T/TH ইকুয়াল টু, এটাকে এভাবে লিখতে পারি না, TH ডিভাইডেড তোমার হচ্ছে জি, লিখতে পারি কিনা সেটা বলো। ওই যে তোমার টিটা হচ্ছে তোমার জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক কনসেপ্টটা, এটা আমি লিখতে পারি। তাহলে এখন দেখো তো, আমি এখানে জি যেটা, সেই জি সমান আমি কি লিখতে পারবো, CM ডিভাইডেড আর এর উপরে স্কোয়ার, আর GH ইকুয়াল টু লিখতে পারবো CM ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, তো চলো আমরা পরের কাজটা করি। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে না লিখি, দাঁড়াও, এইটাকে এইভাবে লিখি, তাহলে আমাদের এক লাইনে কাজ হয়ে যাবে। এটাকে আমি এইভাবে লিখি, TH ডিভাইডেড হচ্ছে T, এটা হবে এরকম G ডিভাইডেড GH। এখন মান বসাও, TH ডিভাইডেড T ইকুয়াল টু এই GH এর ভ্যালু কত, CM ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর প্লাস এইচ হোল স্কোয়ার, আরে মাথা গেছে, জি সমান কি জিএম ডিভাইডেড আর স্কোয়ার, তাই না, জি সমান কি জিএম বাই আর স্কোয়ার, আর জি ইজ ইকুয়াল টু উপরে চলে যাবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে জিএম। কাটাকাটি করো, কাটাকাটি যাবে, এটাকে তুমি এভাবে লিখতে পারবা, TH ডিভাইডেড টি ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড হচ্ছে আর, তার উপরে কি স্কোয়ার। এটাকে তুমি লিখতে পারো TH ডিভাইডেড টি ইকুয়াল টু হচ্ছে এই স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, এটাকে লেখা যায় 1 প্লাস এইচ ভাগ আর। এই সূত্রকে তুমি এভাবে লিখতে পারবা, এইচ ইকুয়াল টু হচ্ছে TH ডিভাইডেড টি মাইনাস 1 ইন্টু হচ্ছে তোমার আর। এই ফর্মুলাটা একদম ঠাড়া মুখস্থ রাখবা, যদি ইনকেস ভুলে যাও তাহলে এই যে আমি যেভাবে বের করে নিয়ে আসলাম তুমি সেভাবে বের করে নিয়ে আসবা। তাহলে আমি চাইলে শুধু এই সূত্রটা লিখে দিলে কি করতে পারতাম, শেষ করে দিতে পারতাম, বাট না, তুমি ফর্মুলাটা যদি এটা ভুলে যাওয়ার একটা চান্স থাকে, যখন ভুলে যাওয়ার চান্স থাকবে তখন তুমি কি করবা, এইভাবে বের করে নিয়ে আসবা। THটা হচ্ছে পাহাড়ের উচ্চতায় তোমার সরল দোলকের পর্যায়কাল, আর টিটা হচ্ছে ভূমিতে বা পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে তুমি কি করতে পারবা, অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা নাই। আবার এই ফর্মুলাকে অনেকে এক্সটেন্ড করে, এই দেখো TH বাই টি সমান কি √/g/GH, তাহলে এখানে অনেকে √/g/GH বসাই দেয়, মানে এইভাবে লেখে অনেকে, বাট আমার মনে হয় এটা দরকার নাই, এটা আসলে দেওয়া থাকে না। দেখো এই যে TH/T মানে কি, এটা না, এটাকে এভাবে লেখে C ডিভাইডেড GH মাইনাস 1 ইন্টু হচ্ছে আর।
এখন আসলে আমরা খুনির গভীরতা নির্ণয় করব। আমরা কি করব? খুনির গভীরতা নির্ণয় করব। তাহলে খুনির গভীরতাকে আমি ধরলাম ধরো ডি। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত? জি এটা হচ্ছে এরকম। আচ্ছা, খুনির গভীরতায় জি এর মানটা কত? এটা আমরা তো জানি 1 মাইনাস ডি ভাগ আর ইন্টু হচ্ছে জি। তাহলে এখন দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি, খুনির গভীরতায় তোমার হচ্ছে পর্যায়কাল ডিভাইডেড স্বাভাবিক অবস্থায় পর্যায়কাল ইকুয়াল টু স্কোয়ার রুট অফ স্বাভাবিক জি ডিভাইডেড খুনির গভীরতায় জি। এটাকে এভাবে লিখতে পারবা, টি ডি ডিভাইডেড টি ইকুয়াল টু হচ্ছে উপরে আছে জি আর নিচে লিখতে পারবা 1 মাইনাস ডি ভাগ আর ইন্টু জি। এখন দেখো জি জি কাটা যাবে না, এই জি আর এই জি কাটা যাবে। তাহলে এখন এখানে তুমি কি করবা? টি ডি ডিভাইডেড টি, এখন এখানে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে 8টা উপরে যাবে আর নিচে থাকবে কি আর মাইনাস ডি। এখানে তুমি ক্যালকুলেশন করে কি করবা? এই ডি এর ভ্যালুটা বের করবা, বাট খুনির গভীরতা দেওয়ার চান্স খুব কম। এখন আসো আমরা ঘড়ি ফাস্ট যাই, ঘড়ি তোমার স্লো যায়, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করার ট্রাই করি। মাথায় রাখবা যে টি যদি বাড়ে, টি বাড়লে ঘড়ি স্লো হয়ে যায়, আর ঘড়ি যখন স্লো হয় তখন সময় হারায়। এটা মাথায় রাখবা। আর টি যদি কমে ঘড়ি ফাস্ট যায়, আর ঘড়ি যখনই ফাস্ট যাবে তখন সময় লাভ করবে। স্লো মানে কি ধীরে, আর ফাস্ট মানে কি দ্রুত, বুঝতেই পারতেছো। এখন দেখো তাপমাত্রা যদি বাড়াও তাহলে কি হবে? এল বাড়বে। এল এর সাথে টি এর সম্পর্কটা কি? এইটা। তাহলে এল যদি বাড়ে টি বাড়বে, আর টি যদি বাড়ে তাহলে ঘড়ি কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। তাপমাত্রা কমলে এল কমবে, আর এল কমলে টি কমবে, টি যদি কমে তাহলে ঘড়িটা কি হয়ে যাবে? ফাস্ট হয়ে যাবে। গ্রীষ্মকালে তো বুঝতে পারছো, গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ে, শীতকালে তাপমাত্রা কমে, তার মানে উপরে জিনিসটাই হচ্ছে এটা। একটা তরলের মধ্যে যদি তুমি ডুবাও তোমার সরল দোলককে, তাহলে সেক্ষেত্রে এলটা বাড়ে, আর এলটা বাড়লে কি হয়? এলটা বাড়লে তোমার টিটাও বাড়ে, আর টি বাড়লে কি হয়? তোমার এফ হলো কমে। এটা মাথায় রাখবা। অনেক সময় বলবে যে তরলের মধ্যে যদি একটা সরল দোলককে ডুবানো হয় তাহলে সেক্ষেত্রে তোমার কম্পাঙ্ক বাড়বে নাকি কমবে? টি যদি বাড়ে এফ কিন্তু কমবে, এটা মাথায় রেখো। আর টি যদি বাড়ে ঘড়িটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে, স্বাভাবিক জিনিস। এখন আসো পৃথিবী পৃষ্ঠে। পৃথিবী পৃষ্ঠে জি তো স্বাভাবিক। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে বা নিচে তুমি যতই যাবা জি এর মান কি? কমবে। এখন টি এর সাথে জি এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। জি যদি কমে তাহলে আমার টি কি বাড়বে, আর টি যদি বাড়ে তাহলে ঘড়ি ধীরে চলবে। এখন আসো এই যে বিষুব অঞ্চলে জি হলো সর্বনিম্ন, মেরু অঞ্চলে কি সর্বোচ্চ? মহাকর্ষ চ্যাপ্টারে পড়ছো, মেরু অঞ্চলে সর্বোচ্চ। তার মানে খেয়াল করো তো, বিষুব থেকে মেরুতে গেলে জি কি বাড়বে? জি যদি বাড়ে তাহলে টি কমবে, আর টি যদি কমে তাহলে ঘড়ি কি হবে? ফাস্ট হয়ে যাবে। চন্দ্রপৃষ্ঠে জি এর মানটা কি? পৃথিবীর জি এর 6/1 জি যদি কমে তাহলে টি বাড়বে, আর টি বাড়লে কি হবে? ঘড়ি ধীরে চলবে। আর এই লিফটের ব্যাপারটা অলরেডি পড়াইছি। এখন আসো আমরা হচ্ছে ওই পাগলা ঘড়ির পর্যায়কাল বের করব। আমরা এখন কি করব? পাগলা ঘড়ির তোমার পর্যায়কাল বের করা শিখব। পাগলা ঘড়ি মানে বুঝছো? যে ঘড়িটা ঠিকঠাক সময় দেয় না। পাগলা ঘড়ির পর্যায়কাল নির্ণয়। আমরা এখন কি করব? পাগলা ঘড়ির পর্যায়কাল নির্ণয় করব। এখন খেয়াল করে দেখো যে দিনে এক্স সেকেন্ড স্লো গেলে, স্লো যাওয়া মানে কি? স্লো গেলে সময় হারাবে, তাই তো? অবলিক সময় হারালে টি ইকুয়াল টু কি লিখবা? একদিন মানে কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড ইন্টু 2 ডিভাইডেড হচ্ছে এই যে ৮৬,৪০০ স্লো যাওয়া, সময় হারানো,
এগুলো হচ্ছে নেগেটিভ কথাবার্তা, আর নেগেটিভ কথাবার্তা মানে কি মাইনাস। এখন দেখো যদি বলে দিনে x সেকেন্ড ফাস্ট গেলে অবলিক সময় লাভ করলে ওই পাগলা ঘড়ির পর্যায়কাল হবে ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইডেড ৮৬,৪০০ প্লাস হচ্ছে এক্স। ফার্স্ট যাওয়া, লাভ করা, এগুলো পজিটিভ কথাবার্তা। পজিটিভ কথাবার্তা মানে কি? যোগ করে দিবা। এখন ঘন্টার বিষয়টা একটু দেখাই, মাঝে মাঝে ঘন্টার বিষয়টাও আসে। ঘন্টায় এক্স সেকেন্ড স্লো গেলে অবলিক সময় হারালে পাগলা ঘড়ির পর্যায়কাল হবে, যেহেতু ঘন্টায় ৩৬০০ সেকেন্ড, ৩৬০০ ইন্টু ২ ডিভাইডেড ৩৬০০ মাইনাস এক্স। আবার ঘন্টায় এক্স সেকেন্ড ফাস্ট গেলে অবলিক সময় লাভ করলে টি ইকুয়াল টু ৩৬০০ ইন্টু ২ ডিভাইডেড ৩৬০০ মাইনাস এক্স, সরি প্লাস এক্স। ফার্স্ট হলে তো পজিটিভ কথাবার্তা। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার কিছু প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। একটি সেকেন্ড দোলককে ১ কিলোমিটার উচ্চতার কোনো একটি পাহাড়ে নিয়ে গেলে তার দোলনকাল কত হবে? চলো আমরা একটা ফর্মুলা তো শিখছি কিছুক্ষণ আগে। যদি কারো ফর্মুলা মনে না থাকে সে কি করবে, একদম জিরো থেকে ফর্মুলা বানাই নিয়ে চলে আসবে। আর আমরা ফর্মুলা শিখছি কিন্তু এটা আমার উচ্চতা দেওয়া আছে, তাই না? কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে এরকম যে টি প্রাইম মানে উচ্চতায়, সরি টি প্রাইম না, টি হাইট ডিভাইডেড টি। আমরা এই সূত্রটা শিখছিলাম। টি হাইট ডিভাইডেড টি ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এইচ ভাগ আর। এই ফর্মুলাটা আমরা শিখছিলাম। তুমি চাইলে এই ফর্মুলা সরাসরি বসাই দিবা, আর না পারলে কি করবা, এই যে টি হাইট ডিভাইডেড টি ইকুয়াল টু ওই যে জি ডিভাইডেড জি হাইট করে এই ফর্মুলাটা তুমি ডেভেলপ করে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন দেখো সেকেন্ড দোলক, তার মানে স্বাভাবিক অবস্থায় পর্যায়কাল কত? ২। 1 প্লাস এইচ এর ভ্যালু কত? 1 কিলোমিটার। আর নিচে কি পৃথিবীর ব্যাসার্ধ? 100 কিলোমিটার। যেহেতু দুইটাই কিলোমিটার আছে, কাটাকাটি যাবে। 1 প্লাস 1/100 তার মানে কি 0.01 ইন্টু 2, 1.01 ইন্টু 2 দ্যাট মিনস হচ্ছে 2.02 সেকেন্ড। এই প্রশ্নটা রিটেনে আসার মতো একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন। দেখো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপের ফলে এমনভাবে বৃদ্ধি পেল যে সেটি ঘন্টায় 1800 সেকেন্ড স্লো যায়। স্লো যায় মানে কি? সময় হারা, মানে স্লো যায় মানে কি? সময় হারায়। তাহলে এই পাগলা ঘড়ির পর্যায়কালটা আগে বের করো। ঘন্টায় যেহেতু বলছে এইটা মাইনাস হচ্ছে 1800, তাহলে কত হবে? এটা হবে তোমার হচ্ছে 1800, 2 আর কাটাকাটি করলে 2 আর 2 আর 2 গুণ করলে হবে 4। পাগলা ঘড়ির পর্যায়কাল হচ্ছে তোমার 4 সেকেন্ড। এখন বলছে যে কার্যকরী দৈর্ঘ্য আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে, ভালো মতো খেয়াল করে দেখো। মানে সেকেন্ড দোলক যেটা ছিল সেটার কার্যকরী দৈর্ঘ্য হলো এল। এখন সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পরিবর্তনের কারণে কি হয়ে গেছে? দিনে সে 1800 সেকেন্ড স্লো হয়ে গেছে। তাহলে এখন দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি না, টি প্রাইম বাই টি ইকুয়াল টু হচ্ছে এল প্রাইম ডিভাইডেড এল। এটা 4, এটা 2। স্বাভাবিক অবস্থায় সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2। এল প্রাইম ডিভাইডেড এল, আলটিমেটলি কাটাকাটি করলে 2 স্কোয়ার করলে 4, তাহলে এল প্রাইম ইকুয়াল টু হবে 4L। তো কতটুকু বৃদ্ধি পাইছে? তার মানে কি ডেল্টা এল চাইছে। ডেল্টা এল হচ্ছে এল প্রাইম মাইনাস এল, তার মানে কি 3L। যদি পার্সেন্টেজ বের করো তাহলে কি হবে? ডেল্টা এল ডিভাইডেড তোমার এল ইন্টু 100, তার মানে কি 300% বৃদ্ধি পেয়েছে। এই প্রশ্নটাও আসতে পারে, এটাও ভালো একটা প্রশ্ন। এটা ইসাক স্যারের বইয়ের একটা প্রশ্ন। রাশেদ একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় পায়, তার মানে কি পর্যায়কাল 2 সেকেন্ড। কিন্তু পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সে লক্ষ্য করল যে দোলকটি ঘন্টায়
400 সেকেন্ড সময় হারাই পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো। মানে পাগলা ঘড়ির কি করতে বলছে? দোলনকাল বের করতে বলছে। যেহেতু ঘন্টায় 400 সেকেন্ড হারাই, তাহলে এটা কি হবে? 3600 মাইনাস 400। এটা কত হবে? 3600 ডিভাইডেড হচ্ছে 3200 ইন্টু হচ্ছে 2। এখন 4 দিয়ে যদি 400 দিয়ে যদি কাটি তাহলে 9, এটা কি 4 ইন্টু 2, 18 ভাগ 4, তার মানে 9 ভাগ 2, তার মানে 4.5 সেকেন্ড, যদি ভুল না করি। নাকি আমি ভুল করলাম? এটা আরেকবার করে দেখি। যদি এটাকে কাটাকাটি করা হয় 4 দিয়ে, 4 9 36 আর 3200 করলে 4, আচ্ছা এটা 8 হবে, সরি। ওকে, তাহলে এটা হবে 9/4, সরি, 9/4 সেকেন্ড লিখে দিবা, শেষ। তারপরে বলছে কি? পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। কি নির্ণয় করো? পাহাড়ের উচ্চতা। পাহাড়ের উচ্চতা নির্ণয় করার শর্টকাট শিখেছিলাম। এইচ ইকুয়াল টু কি? পাহাড়ের উচ্চতাই তোমার পর্যায়কাল, সেটাকে আমি টি প্রাইম ধরছি, ডিভাইডেড স্বাভাবিক পর্যায়কাল মাইনাস 1 ইন্টু আর। তাহলে এটা কি হবে? 9/4 নিচে 2 মাইনাস 1 ইন্টু আর। এটা কি হবে? 9/8 মাইনাস 1 ইন্টু আর। এটা হবে কি? 1/8 ইন্টু আর। তার মানে 6400কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 800 কিলোমিটার। এখন আসো সরল দোলকের শক্তি নিয়ে আমরা কথা বলি। সরল দোলকের একটা হলো স্থিতি শক্তি আছে, একটা আছে স্থিতি শক্তি, সেটা হচ্ছে ইপি। আর ইপি ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স এর উপরে স্কোয়ার। একটা আছে গতিশক্তি, এটা হচ্ছে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন খেয়াল করো, টোটাল শক্তি মানে মোট শক্তি যেটা, সেটা হচ্ছে এরকম হাফ কে এর উপরে স্কোয়ার। যখন তোমার ইপিটা ম্যাক্সিমাম, ইপি ম্যাক্সিমামের ভ্যালু কত হয় জানো? ইপি ম্যাক্সিমামের ভ্যালু হয় টোটাল শক্তির সমান হাফ কে স্কোয়ার। আর যখন ইপি ম্যাক্সিমাম তখন ইকে হয় 0। আবার যখন ইকেটা ম্যাক্সিমাম, ধরো হাফ কে স্কোয়ার, তখন ইপিটা হলো 0। মাথায় রাখবা, ঠিক আছে? আর তোমার হচ্ছে এখানে আরও যে জিনিসপত্রগুলো আছে, আমি যা যা পড়াইলাম সেগুলো মোটামুটি তো হয়ে গেল। আর বাকি যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো কিন্তু ভাই তোমাকে কি করতে হবে? ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে দেখে নিতে হবে। তো তোমরা গ্রাফ যদি একটা এখানে দেখাইতে চাই, আর একটা গ্রাফ দেখাই দিই, চলো। স্থিতিশক্তি এবং গতিশক্তি দুইটাকে আমি সরণের রেসপেক্টে কি করব? প্লট করব। তো স্থিতিশক্তির তুমি জানো যে এরকম কার্ভ হবে, যখন এক্স এর ভ্যালু 0 তখন স্থিতিশক্তিটাও কি? 0। এটা হলো স্থিতিশক্তির কার্ভ। এটা হচ্ছে এনার্জি ভার্সেস তোমার হচ্ছে সরণ। আর গতিশক্তিটা কি হবে? তোমার এই সাম্যাবস্থায় গতিশক্তিটা সর্বোচ্চ হয়। যদি আমার কার্ভটা একটু উল্টাপাল্টা হইলো, দেখতে ভালো লাগতেছে না, বাট একটু মাথায় রেখো আর কি। এটা হলো গতিশক্তি, এটা হলো মাইনাস এ, এটা হলো প্লাস এ। আর বেগের দেখো, বেগের আর একটা ফর্মুলা আছে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে হবে যখন তোমার সরণ দেওয়া থাকবে। বেগটা নির্ণয় করার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? এটা মাথায় রেখো, এটা কোনোভাবেই ভুলবা না। আর এই যে ওমেগা ইকুয়াল টু কি? রুট ওভার কে বাই এম। অনেক সময় কে দেওয়া না থাকলে এই যে এখান থেকে কে বের করতে হবে তোমার এম ওমেগা স্কোয়ার ফর্মুলা দিয়ে। তোমরা যদি এই ক্লাসটা করো আর সাথে সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করো, আমার মনে হয় আমরা এখানে যা প্রবলেম করাইছি সবগুলো কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে করাইছি। একটা প্রবলেমও কিন্তু আমরা কি করি নাই? ক্যালকুলেটর ইউজ করে করি নাই। তো তোমরা যদি এইভাবে আমাদের সাথে সাথে অঙ্কগুলো করো হ্যান্ড ক্যালকুলেশনে, তোমরা পরীক্ষায় কোনো প্যারা খাবা না আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আমাদের ভার্সিটি ক্র্যাকার্স যে কোর্সটা আছে, এই কোর্সটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। আমাদের ভার্সিটি ক্র্যাকার্স কোর্সে আমরা কি কি পড়াচ্ছি সেটা একটু তোমাদের বলি। আমরা ভার্সিটি ক্র্যাকার্স কোর্সে উদ্ভাসের যে ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক আছে, এইটার প্রত্যেকটা প্রবলেমের A to Z ধরে ধরে পড়াচ্ছি। আর এই কোর্সে
আরেকটা তোমার হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা প্রত্যেকটা প্রবলেম ভার্সিটি প্রশ্ন মাস্টার প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা প্রবলেম হ্যান্ড ক্যালকুলেশনে দেখাচ্ছি। আমরা ক্যালকুলেটর দিয়ে করাচ্ছি না, হ্যান্ড ক্যালকুলেশনে কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। সাথে আমরা ওয়ান শট ক্লাস দিচ্ছি। তোমরা এখন বর্তমানে ওয়ান শট ক্লাসটাই দেখতেছো। ওয়ান শট ক্লাস দিচ্ছি, সাথে সাথে তোমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা প্রবলেম সলভ করাচ্ছি। কেউ যদি ওয়ান শট এবং কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা প্রবলেম সলভ করো, আই হোপ তোমাদের প্রিপারেশনটা খুব ভালো মতো হয়ে যাবে। এরপরে ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের সামনে কৃষি পরীক্ষা। আমরা কৃষি প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ করাবো। সাথে আমরা কৃষির জন্য আলাদা করে ওয়ান শট রিভিশন ক্লাস নিব। এটার সাথে তোমরা আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে জিএসটি। আমরা কিন্তু জিএসটির জন্য এই কোর্সটা লঞ্চ করছিলাম না, কারণ তোমাদের জিএসটি ভেঙে যাওয়ার একটা কথা ছিল। কিন্তু বর্তমানে যেহেতু জিএসটি আবার ব্যাক করতেছে, আমরা জিএসটি পর্যন্ত এই কোর্সটা রান করাবো। জিএসটি পরীক্ষার আগে আমরা আবার প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ওয়ান শট ক্লাস নেওয়ার চেষ্টা করব। কোর্স ফি কত এটার ভাইয়া? কোর্স ফি হচ্ছে 1000 টাকা। কেউ যদি এই কোর্সে এনরোল করতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে বিকাশ অথবা রকেটে তোমরা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাদের পেজে অথবা আমাদের গ্রুপের মানে বুয়েট ক্র্যাকার্স গ্রুপের কোনো মডারেটর অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা। করে তোমরা যে পেমেন্ট করছো বা সরি সেন্ড মানি করছো সেটার হচ্ছে স্ক্রিনশটটা পাঠাবা। তাহলেই তোমাকে এনরোল করে দেওয়া হবে। এখানে যা ক্লাস হবে সবগুলো হচ্ছে রেকর্ডেড, আর রেকর্ডেড ক্লাসগুলো তোমরা ফেসবুক এবং টেলিগ্রাম দুইটাতেই করতে পারবা। আর সাথে সাথে তোমাদের গাইডলাইন সেশন এবং সাজেশন তো থাকতেছেই। ওকে, দেখা হবে তাহলে তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।